নমস্কার, জয়গুরু, জয় মা। সবাইকে নিগম বার্তা চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ঠাকুর মহারাজের কিছু যে শিষ্য ভক্তরা ছিলেন, কিছু শিষ্যরা ছিলেন যারা ঠাকুর মহারাজের অত্যন্ত কাছের কাছের মানুষ বা প্রিয় শিষ্য বলা যেতে পারে, পার্ষদ স্বরূপ। যেমন আমরা সাথে ঠাকুর মহারাজের ডান হাত এবং বাঁ হাত স্বরূপ আমরা স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ এবং স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজের কথা আমরা যেমন জানি, তাদের জীবনী নিয়ে আমরা এর আগেও কিন্তু আলোচনা করেছি। স্বামী পূর্ণানন্দ সরস্বতী মহারাজও ছিলেন ঠাকুর মহারাজের অত্যন্ত কাছে। ঠিক তেমনই আজকে আমরা আরো একজন ঠাকুর মহারাজের পরবর্তী সময়ের একজন মহান্ত বা আসামবঙ্গীয় সারস্বত মঠে ষষ্ঠ মহান্ত যাকে বলা হয়, অর্থাৎ স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজ, যিনি ঠাকুর মহারাজের অত্যন্ত কাছের একজন ছিলেন এবং পার্শ্বদ স্বরূপ ছিলেন বলা যেতে পারে। এই স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজের দিব্য জীবন নিয়ে আজকে আমরা এই নিগম বার্তা চ্যানেলে আলোচনা করব। আর আজকে আমাদের বিশেষ অতিথি দক্ষিণ কলকাতার জেলা সদস্য শ্রী শ্যামল ভট্টাচার্য। ওনাকে আমরা স্বাগত জানাবো নিগম বার্তা চ্যানেলে। তবে শুরুতে চলে যাব এখন আমরা আমাদের যিনি আছে অনুষ্ঠানের পরিচালক সত্যজিৎ দার কাছে চলে যাব। সত্যজিৎ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ দা, আজকে তোমাকেও স্বাগত জানাই। জয়গুরু, জয় মা। জয় গুরু। আহ জয় গুরু, জয় মা, নিগম জয় গুরু, জয় মা। বার্তায় আজকে আমরা আলোচনা করব স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজ, আসামবঙ্গের সারস্বত মঠে যিনি ষষ্ঠ মহান্ত এবং ঠাকুর মহারাজের তিনিও অত্যন্ত একজন কাছের একজন কিন্তু মানুষ ছিলেন। তারই যে দিব্য জীবন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই বিশেষ পর্ব। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ সৌরভকে। আহ প্রাণের একমাত্র আরাধ্য দেবতা, জীবন দেবতা রাজ রাজেশ্বর ঠাকুর মহারাজের রাতুল রাঙাচরণে অনন্ত কোটি আভূমি প্রণাম জানিয়ে আজকের নিগম বার্তার এই অনুষ্ঠানের প্রত্যেক সুধী দর্শক মণ্ডলী, ঠাকুর মহারাজের হৃদয় নিকুঞ্জের পোষা দোহেলারূপ সন্তানদের সকলকে জয়গুরু সম্ভাষণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নিগম বার্তার অনুষ্ঠান। বিগত 1 বছরের অধিক সময় ধরে নিগম বার্তা শ্রী শ্রী ঠাকুর মহারাজের অকৃপণ আশীর্বাদ আশিস ধারায় এই প্রচেষ্টাই করে গেছে ঠাকুর মহারাজের দিব্য জীবন, তার আদর্শ, তার লীলা, তার শিবজ্ঞানে জীব সেবার যে মহান বিষয়, সর্বোপরি তার বাণী, সব দিক থেকে সারস্বত জ্যোতিষ্ক ঠাকুর মহারাজের বিভিন্ন বিষয়গুলিকে তুলে ধরার। এবং সেই প্রসঙ্গে যাদের কথা না বললেই নয়, তাঁরা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের দিব্য জীবনের যারা যারা লীলা পার্ষদ ছিলেন, অর্থাৎ তার প্রিয় সন্তানগণ। যেমন সৌরভ বলছিল প্রথমেই, ইতিমধ্যেই কিন্তু আমরা সেই মহাজনগণের অনেককেই আমাদের নিগম বার্তার মাধ্যমে তুলে ধরেছি তাদের দিব্য জীবনের কথা। স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ, স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজ প্রমুখ, যারা সেই নিগম লীলা লহরীতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন, তাদের অনেকেরই কিন্তু সেই দিব্য জীবনের কথা আমরা নিগম বার্তার পর্দায় আগত অতিথিবৃন্দের মাধ্যমে আমরা শুনেছি, আমরা স্নাত হয়েছি, আমরা সমৃদ্ধ হয়েছি, আমরা ঠাকুর মহারাজের মহান ভাবনায় আমরা অবগাহন করেছি। ঠিক তেমন ভাবেই আজকের এই নিগম বার্তার সাপ্তাহিক পর্বে আমরা শুনতে চলেছি ঠাকুর মহারাজেরই অপর একজন প্রিয় সন্তানের কথা, যাকে বলা হয় প্রেমিক গুরুর প্রেমিক সন্তান। ঠাকুর মহারাজের পরবর্তী সময়ের অতি প্রিয় পার্ষদ, পরবর্তী জীবনের অতি প্রিয় পার্ষদ, তার স্নেহের রোহিণী, যিনি পরবর্তীকালে আসামবঙ্গীয় সারস্বত মঠ তার
ষষ্ঠ কর্ণধার তথা মহন্ত রূপে নির্বাচিত হয়েছিলেন। মঠাশ্রমের অন্যতম রূপকার, প্রেমিক সন্ন্যাসী, প্রাতঃস্মরণীয় শ্রীমৎ স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজের কথা আমরা শুনে নেব আজকে। তার দিব্য জীবনের বিভিন্ন দিক, তার সেই প্রেমিক হৃদয়ের থেকে চুইয়ে পড়া প্রেম রসের কথা। আর এই দিব্য জীবনের কথা যিনি আমাদের শোনাবেন তিনি আর কেউ নন, আমাদের অতি প্রিয় মানুষ, নিগম বার্তার শুভানুধ্যায়ী তথা পৃষ্ঠপোষক, যাকে নিয়মিত আমরা আমাদের মধ্যে পেয়ে থাকি, সেই মান্যবর দক্ষিণ কলকাতা অন্যতম মঠ কর্তৃক মনোনীত জেলা সদস্য শ্রীযুক্ত শ্যামল ভট্টাচার্য মহোদয়। তবে অনুষ্ঠানের সেই মূল পর্বে যাওয়ার আগে আজকের এই শুভ সন্ধ্যায় এই শুভ অনুষ্ঠানের শুভারম্ভ করব আমরা একটি সঙ্গীতের মাধ্যমে, যেটি শোনাচ্ছে কোনো একজন শিল্পী নয়, একদল কচিকাঁচা ঠাকুর মহারাজের সেই শিশু ভোলানাথের দল। সুদূর বীরভূমের বেরগ্রাম পল্লী সেবানিকেতন স্কুলের একদল কচিকাঁচা ছোট্ট ছোট্ট শিশুদের কণ্ঠে আমরা শুনে নেব একটি ভক্তিমূলক গীতি। তারপরে আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। জয় গুরু, জয় মা। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে। মধুর জীবিত বাঁশিরি বীণাকারী অমৃত মুরলী মদিবানী। জীবিত বাঁশিরি বীণাকারী অমৃত মুরলী মদিবানী। কিরণ কিরণ ছবিখানি পরাণের কোথায় সে বিরাজে। হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে। মধুরিত জাগে দিবানিশি বিভোরিত নিশিদিশি। মধুরিত জাগে দিবানিশি বিভোরিত নিশিদিশি। মানুষ মধু পদতলে দুরুচি পড়িছে পরিমলে। মানুষ মধু পদতলে দুরুচি পড়িছে পরিমলে। এসো দেবী এসো এ আলোকে একবার ধরে তেরি চোখে। এসো দেবী এসো এ আলোকে একবার ধরে তেরি
আহা, অসাধারণ! জয়গুরু। আজকে অনুষ্ঠানের শুরুতেই এই মধু সঙ্গীত, মধু ধ্বনি যেন বেজে উঠলো, আমাদেরকে উদ্বোধিত করলো এই উদ্বোধনী সঙ্গীতের দ্বারা। আমি হৃদয় দেবতা ঠাকুর মহারাজের রাতুল রাঙাচরণে বীরভূমের বেরগ্রাম পল্লী সেবা নিকেতনের এই ছোট্ট ছোট্ট শিশু ভোলানাথ, এই ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন কুশল মঙ্গল এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, প্রার্থনা করছি তার রাতুল রাঙাচরণে। সত্যি তো, মধুরো মধুরো ধ্বনি বাজে। আর আজকে আমাদের এই নিগম বার্তার এই বিশেষ পর্বে যিনি সেই মধু জীবনের কথা, সেই দিব্য জীবনের কথা তার মধুর ধ্বনির মাধ্যমে আমাদেরকে শ্রবণ করাবেন, এবার ডেকে নেব তাকে আমাদের লাইভ স্ট্রিমিং এ। দক্ষিণ কলকাতার অন্যতম মাননীয় জেলা সদস্য তথা সুবক্তা সুপণ্ডিত, যার জলধি স্বরূপ জ্ঞানের পরিচয় আমরা বারংবার পেয়ে থাকি। তিনি আর্য দর্পণের নিয়মিত লেখক। তার সুগভীর ধর্মশাস্ত্র, পুরাণ ইত্যাদিতে জ্ঞান আমাদেরকে বিমুগ্ধ করে। তিনি আর কেউ নন, আমাদের অতি প্রিয়জন, নিগমবার্তার আপনজন শ্রীযুক্ত শ্যামল ভট্টাচার্য মহোদয়। তাকে আমি আহ্বান জানাচ্ছি আজকের এই লাইভ স্ট্রিমিং এ। জয়গুরু, জয় জয়গুরু। গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনাকে স্বাগত জানাচ্ছি। জয় গুরু। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা জয় যাচ্ছে। গুরু। আচ্ছা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে প্রথমেই আমরা যেমন সুন্দর একটি সঙ্গীত শুনলাম, সেই মধুর ধ্বনি বাজে। তো আজকে কিন্তু আমরা দর্শকের অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার সেই মধু ধ্বনির মাধ্যমে আমরা সেই দিব্য জীবনের কথা শুনবো। আজকে আমাদের যে বিষয়, আহ পরমারাধ্য ঠাকুর মহারাজের অন্যতম প্রিয় সন্তান, তার সেই সারস্বত মঠাশ্রমের অন্যতম কর্ণধার যিনি হয়েছিলেন পরবর্তীকালে, তার প্রিয় সন্তান রোহিণী, যিনি পরবর্তীকালে শ্রীমৎ স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজ হয়েছিলেন, সারস্বত মঠের ষষ্ঠ মহন্ত মহারাজ। তার সেই দিব্য জীবনের কথা শুনতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। নিগম বার্তার সকল দর্শক শ্রোতা, তাদের সকলকে আমি বিজয়ার শুভেচ্ছা এবং জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি। আর ভবিষ্যতে পরবর্তীকালে যারা শুনবেন এই নিগম বার্তা, তাদেরকেও একই সঙ্গে বিজয়ের শুভেচ্ছা এবং জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি। জয়গুরু বলে জয় ঠাকুর গুরু, জয় চরণে মা। প্রণাম রেখে, আমার আচার্য দেবের চরণে প্রণাম রেখে আমি শুরু করি। অতি হ্যাঁ, সুন্দর আপনি শুরু করুন। একটি সঙ্গীত, অতি সুন্দর একটি সঙ্গীতের মাধ্যমে আমরা মানে শুনে আমরা আরম্ভ করছি। তো সেই মধুর সঙ্গীতের যে মধুর ধ্বনি, সেই ধ্বনি পরবর্তীকালে বয়ে যাক আমাদের স্বামী নিত্যানন্দ সরস্বতীর জীবনী আলেখ্যের মধ্যে দিয়ে। এইটাই ঠাকুর চরণে প্রার্থনা করব যে ঠাকুর তুমি অক্ষুণ্ণ রেখো এই মধুধারা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তো স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজ, তিনি 1307 সনে শ্রীহট্ট জেলাতে আটগাঁও গ্রাম বলে একটি গ্রাম ছিল, সেই গ্রামেতে জন্মগ্রহণ করেছিলেন। তারা ছিলেন 5 ভাই 3 বোন। তার মধ্যে এই স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজ, তার বাল্যকালে নাম ছিল হচ্ছে রোহিণী চক্রবর্তী। তো ইনি চতুর্থ সন্তান ছিলেন তার পিতা মাতার। তার পিতার নাম ছিল জীবন কৃষ্ণ চক্রবর্তী আর মাতার নাম আনন্দময়ী দেবী। এখন যখন তার জন্ম হলো, অর্থাৎ 1307 সাল, সেই সময়তে শ্রীহট্টের এই যে আটগাঁও গ্রাম, এই গ্রামটার, শুধু এই গ্রামটা বলে নয়, পুরো শ্রীহট্ট জেলাটারই অবস্থা বেশ একটু গন্ডগোলের ছিল। সেই অবস্থাটা একটুখানি
আমাদের আলোচনা করা দরকার, কারণ তা যদি না হয় তাহলে পরে তার মানে কিভাবে তার জীবনটা গড়ে উঠছে সেটা আমরা সেভাবে বুঝে উঠতে পারবো না। সেই জন্য প্রথমে এই শ্রীহট্ট জেলার অবস্থাটা আমরা একটুখানি আলোচনা করি। শ্রীহট্ট একটা অত্যন্ত বর্ধিষ্ণু জেলা ছিল এবং অধিকাংশ লোক সেখানে শিক্ষিত ছিল, শিক্ষিত লোকের বাস খুব বেশি ছিল। আর এই শ্রীহট্ট জেলাটা প্রধানত বৈষ্ণব ধর্ম অধ্যুষিত ছিল। অনেকেই জানে না যে শ্রীহট্ট জেলাতে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু, তার যে পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী, তারা এই শ্রীহট্ট জেলারই অধিবাসী ছিলেন। ও অদ্ভুত ব্যাপার, মানে ভগবানের কি অদ্ভুত লীলা খেলা। নবদ্বীপকে গুপ্ত বৃন্দাবন বলা হয়, তো সেই নবদ্বীপে শ্রীহট্ট জেলা থেকে শচী দেবী, গৌরাঙ্গ মহাপ্রভু যখন গর্ভে রয়েছেন অন্তঃসত্ত্বা অবস্থা, সেই সময়েতে জগন্নাথ মিশ্র শচী দেবীকে নিয়ে শ্রীহট্ট ছেড়ে ওই নবদ্বীপে চলে আসেন। তো পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে জগন্নাথ মিশ্রের মাতা স্বপ্ন দেখেন যে স্বয়ং নারায়ণ তাকে বলছেন যে শচী দেবীকে নিয়ে জগন্নাথ মিশ্র নবদ্বীপে চলে যাক। তখন শচী দেবী অন্তঃসত্ত্বা, তো তাই নিয়ে একটু মানে সমস্যাও তৈরি হয়েছিল, কারণ অন্তঃসত্ত্বা অবস্থায় শ্রীহট্ট থেকে নবদ্বীপ চলে যাওয়া অনেকেরই অনুমোদন ছিল না। কিন্তু যেহেতু জগন্নাথ মিশ্র তার মাতার আদেশ রয়েছে এবং মাতার স্বপ্ন দেখেছেন, মাতার আদেশের কারণে তিনি সেটি অবহেলা করলেন না এবং নবদ্বীপে চলে গেলেন। আর নবদ্বীপে মহাপ্রভুর জন্ম হলো। শ্রীহট্ট জেলার যত বৈষ্ণব মহাজন যতজন ছিলেন, মহাপ্রভুর জন্মের পরে পরে তারা অনেকেই নবদ্বীপে চলে যান এবং ফলে নবদ্বীপ একটা বৈষ্ণব ধর্মের পীঠস্থান হয়ে ওঠে। আর তারপরে চৈতন্য লীলা, সে তো আমরা সকলেই জানি কিভাবে তিনি নবদ্বীপকে ধন্য করেছিলেন। অদ্বৈতাচার্য, এদের কথা আমরা সকলেই জানি, সেগুলো নিয়ে আর আলোচনা করার কিছু নেই। কিন্তু যে শ্রীহট্ট এই এতখানি বৈষ্ণব ধর্মে এতখানি উন্নত অবস্থায় ছিল, বৈষ্ণব ধর্মের যে শুদ্ধা প্রেম ভক্তি, তাতে শ্রীহট্টের মানুষজন মগ্ন হয়েছিল এক সময়তে। কিন্তু আস্তে আস্তে কালের নিয়মে ক্রমশ ধীরে ধীরে এই যে উচ্চ অবস্থা, আধ্যাত্মিক জগতের এই যে উচ্চ অবস্থায় অধিকাংশ মানুষ ছিলেন, তাদের ক্রমশ ক্রমশ বিচ্যুতি ঘটতে থাকে এবং তারা ক্রমশ নানা সম্প্রদায়তে ভাগ হয়ে যান, বিভক্ত হয়ে যান। এদিকে অন্য আর একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে এই, যেহেতু শ্রীহট্ট জেলাতে প্রধানত শিক্ষিত লোকের বাস ছিল, তো তারা ব্রিটিশদের বিরোধিতা প্রায়শই করত। সেই জন্য ব্রিটিশদের একটা ধারণা ছিল যে এই জেলাটা যদি এই জেলাটাকে যদি একটু খণ্ডিত করে দেওয়া যায়, যদি ভাগ করে দেওয়া যায়, তাহলে পরে এদের দাপট একটু কমবে। আর তা না হলে পরে এদের নিদর্শন, মানে এদেরকে সামনে রেখে অন্যান্য জেলা এবং অন্যান্য মানুষও ক্রমশ ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠবে এবং বিপ্লব ক্রমশ ছড়িয়ে পড়বে। এই ধারণার বশবর্তী হয়ে ব্রিটিশরা কি করলো, শ্রীহট্টকে ভেঙে আসামের সঙ্গে জুড়ে দিল। এবং আসামের সঙ্গে জুড়ে দেওয়ার পরে তারপরে আবার শ্রীহট্ট একবার ভাগ হয়, যখন 1947 সালে যখন নাকি বাংলা ভাগ হয়, সেই সময়তে শ্রীহট্ট পূর্ববঙ্গে চলে যায় এবং আবার সেখানে ভাগ হয়। তো যে সময়তে নাকি 1307 সালে রোহিণী কুমার চক্রবর্তী জন্মগ্রহণ করেন, সেই সময়তে শ্রীহট্টের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। অর্থাৎ যে গ্রাম্য কোন্দল, গ্রাম্য দলবাজি, তারপরে মানে বিভিন্ন কলুষ কালিমা, যা গ্রাম্য জীবনকে অধিকাংশ সময়তেই পাপপঙ্কে মগ্ন করে দেয়, তো সেইগুলো সেখানে পুরো মাত্রায় ছিল। এছাড়া ছিল নানান সম্প্রদায়। একটা সম্প্রদায়ের কথা বলা হয়, সেটা তাকে বলা হয় হাসি কান্নার দল। তারা খুব কীর্তন নর্তন করত এবং কীর্তন নর্তন করতে করতে তারপরে তারা হো 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 করে হাসতে আরম্ভ করত এবং হাসির পরেই তারা আবার কান্না আরম্ভ করে দিত। এটা তাদের একটা অদ্ভুত সাধন ছিল। এখন জানা নেই যে এই সাধনটা কি ছিল, তারা কি
আদর্শ অনুসরণ করত, কিন্তু তাদেরকে বলতো হাসি কান্নার দল। এরকম নানা সম্প্রদায়েতে শ্রীহট্ট জেলার মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন সম্প্রদায়তে ভাগ হয়ে যায় এবং এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে সহ্য করতে পারতো না। তো আটগাঁও জেলা এই অবস্থা থেকে অন্যরকম কিছু ছিল না। যখন আমাদের রোহিণী চক্রবর্তী জন্মগ্রহণ করেন, তাদের আসল পদবী ছিল হচ্ছে শর্মা, জীবনকৃষ্ণ শর্মা, এইটি ছিল তাদের আসল পদবী। রোহিণী কুমার শর্মা এইটি ছিল তাদের আসল পদবী। কিন্তু ঘটনা হচ্ছে এইটা যে ওই স্থানীয় মানুষজন, স্থানীয় মাতব্বর শ্রেণীর লোক যারা ছিল, তাদের ধারণা ছিল যে এই শর্মা পদবীটা হচ্ছে অত্যন্ত নিচু জাতের পদবী, ডোম মেথর এদের পদবী। অথচ এরা যে পণ্ডিত বংশ, মানে জীবনকৃষ্ণ চক্রবর্তী বা জীবনকৃষ্ণ শর্মা, ইনি যে পণ্ডিত বংশ এবং এদের বংশ যে পণ্ডিত বংশ, সেই বিষয়ে কারোর কোনো সন্দেহ ছিল না। এদের পাণ্ডিত্য সম্বন্ধেও কারোর কোনো সন্দেহ ছিল না। এরা কিন্তু যজমানি পেতেন না, যজমানি পেতেন না এবং কোনো বাড়িতে পুজো করতে যেতে পারতেন না। গ্রামের মাথারা তাতে আপত্তি করত। আপত্তির কারণ হচ্ছে তাদের পদবী, যে শর্মা পদবী নিয়ে এইভাবে পুজো অর্চা করা যাবে না। শেষ পর্যন্ত সংসার তো চালাতে হবে, যজমানি একটা বৃত্তি বটে, সেই সময়তে যজমানি ভাবেই সংসার চলতো। তা গ্রামের মাথারা পরামর্শ দিল যে তোমরা তোমাদের পদবী পাল্টিয়ে নাও, তোমরা শর্মা থেকে শর্মা না রেখে তোমরা চক্রবর্তী হয়ে যাও। তো কি করা যাবে, যেহেতু সংসার চালাতে হবে, যজমানি তো একটা ব্রাহ্মণের প্রধান বৃত্তি, তো সেটা রাখতে হবে। পিতৃপুরুষের যে যে কর্ম পিতৃপুরুষ করে এসেছেন সেই একই কর্ম তো করতে হবে। তো সুতরাং তারা গ্রামের মাথাদের পরামর্শ মেনে রোহিণী কুমারের পিতা জীবনকৃষ্ণ চক্রবর্তী তিনি শর্মা পদবী ত্যাগ করে চক্রবর্তী পদবী নিয়ে নিলেন। তো এই যে মানে এইটাতে বোঝা যাচ্ছে যে গ্রাম্য মাথাদের যে ধারণা, সেই ধারণাটা কিরকম ধরনের ছিল। একটা মানে খুব একটা হাসির কথা এই জায়গাতে ছিল, মানে এটা উদাহরণস্বরূপ আর কি, যে কিরকম তাদের ধারণা ছিল। গরুর লোমে লোমে দেবতা বিরাজ করেন, সুতরাং গরুকে পুজো করতে হবে, কিন্তু অন্য দেবদেবী পুজো না করলেও চলবে, মানে এরকম ধরনের ধারণা সমস্ত ছিল আর কি সেই সময়তে। তো এইরকম যে ধারণা এবং তার সঙ্গে সঙ্গে উচ্ছৃঙ্খলতা, তার সঙ্গে সঙ্গে নানা প্রকার মানে অনৈতিক কাজকর্ম, এই সমস্ত গ্রামের মাথারাও করতেন এবং গ্রামের যারা যুবক তারা অনেকেই এর মধ্যে লিপ্ত হয়ে পড়তো। তো যখন রোহিণী জন্মগ্রহণ করেন 1307 সালে, তখন গ্রামের অবস্থা হচ্ছে এরকম। আটগাঁও গ্রাম, ওই আটগাঁও গ্রামের কাছে জগৎসি বলে আরেকটি জায়গা ছিল। এই জগৎসিতে স্কুল ছিল, মধ্য বাংলা ইংরেজি স্কুল ছিল। সেই স্কুলটার নাম ছিল হচ্ছে এই গোপালকৃষ্ণ মাইনর স্কুল। সে তখন ওটা নামটা ছিল হচ্ছে গোপালকৃষ্ণ স্কুল। তো সেই মধ্য বাংলা ইংরেজি স্কুল, আর এছাড়া সেখানে আবার ইয়েও ছিল, সেখানে আবার চতুষ্পাঠীও ছিল, সংস্কৃত পাঠও প্রচলিত ছিল, টোল ছিল। এটা জগৎসি গ্রামে ছিল। জগৎসি গ্রামটা হচ্ছে আটগাঁও গ্রামের কাছাকাছি। তো আটগাঁও গ্রামের যারা পড়াশোনা করতো তারা ওই জগৎসি গ্রামের স্কুলেতেই পড়াশোনা করতো, ইংরাজি শিক্ষাও করতো, আবার সংস্কৃত যারা পড়তে চায় তারা সংস্কৃত পাঠও করতো। রোহিণীর দাদা ছিলেন যামিনী কুমার চক্রবর্তী। তো যামিনী কুমার চক্রবর্তী একটু উদাসীন প্রকৃতির ছিলেন, কিন্তু তিনি পড়াশোনা করতে খুব ভালোবাসতেন, শাস্ত্র পাঠ করতে খুব ভালোবাসতেন, কিন্তু যজমানি বৃত্তিতে তার তত মানে আগ্রহ ছিল না। তিনি শাস্ত্র পাঠ করতেই বেশি ভালোবাসতেন। তিনিও ওই জগৎসি থেকেই পাশ করেছেন। তো রোহিণীও তার দেখা দেখি ওই জগৎসিতে স্কুল থেকেই তিনি মাইনর পাশ করেন। মাইনর মানে হচ্ছে সেই সময়তে প্রাইমারি আর কি। তো মানে ওই ষষ্ঠ, পরবর্তীকালে রোহিণীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে আমি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছি। তো ওইটা হচ্ছে মাইনর, মাইনর পাশ করেছিলেন তিনি ওই জগৎস্থিত ওই স্কুল থেকে। তারপরে তিনি ওইখানে সংস্কৃত আবার শিখতে আরম্ভ করেন, চতুষ্পাঠীতে সংস্কৃতে ভর্তি হন। কিন্তু ভর্তি হলে কি হবে, রোহিণী চক্রবর্তী কিন্তু পড়াশোনাতে বিশেষ মনোযোগ ছিল না, বরং পড়াশোনার চাইতে তিনি অন্য একটা জিনিস ভালোবাসতেন। সেটা কি? সেটা হচ্ছে রোহিণীর দাদা ছিলেন হচ্ছে জ্যাঠতুতো দাদা বিহারী মোহন শর্মা। এই বিহারী মোহন শর্মা
তিনি কিন্তু তার পদবি চেঞ্জ করেননি। তার কারণ হচ্ছে তিনি সমাজের বিরুদ্ধে গিয়েছিলেন এই বিষয়তে। তাকেও পরামর্শ দেওয়া হয়েছিল চক্রবর্তী পদবি নেওয়ার জন্য। তিনি তো জ্যাঠতুতো দাদা ছিলেন রোহিণী রোহিণী চক্রবর্তী, কিন্তু তিনি এই শর্মা পদবি ত্যাগ করে চক্রবর্তী পদবি নেননি। এবং তিনি বলেছিলেন যে আমি আমার যেটা পিতৃপুরুষের পদবি আছে সেটা নিচু পদবি বলে বা অন্য কিছু বলে আমাকে যদি হেয় করা হয়, তো যারা হেয় করছেন তারা হেয় করবেন, কিন্তু আমি যেমন আছি সেরকমই থাকবো। তো এর বিহারী মোহনের এই যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা কিন্তু রোহিণীর খুব পছন্দ ছিল। আর রোহিণী বিহারী মোহনের প্রায় ছায়া সঙ্গী ছিল। বিহারী মোহন সেই সময়তে তিনি গান কীর্তন করতে ভালোবাসতেন এবং তিনি ধর্মীয় ব্যাপারে তার উৎসাহ ছিল খুব বেশি এবং নানা নৈতিক বিষয়েতে তার আগ্রহ ছিল। এবং তিনি যেখানে যেখানে কীর্তনের আসর হতো সেখানে সেখানে তিনি বসতেন এবং কীর্তন গান করতেন। রোহিণী এই বিহারী মোহন শর্মার সঙ্গে সঙ্গে ঘোরাঘুরি করত। অর্থাৎ রোহিণীর পড়াশোনার চাইতে এই কীর্তন গান এবং সেই সব জায়গাতে অংশগ্রহণ করা এবং এই সবগুলোর মধ্যেই তার আগ্রহটা সবচেয়ে বেশি ছিল। এবং এইভাবে বিহারী মোহন শর্মার সঙ্গে নানা জায়গাতে কীর্তনের সঙ্গে সঙ্গে তিনিও আখর দিতেন, তিনিও গান করতেন এবং সেই সঙ্গে তিনি খোল বাজানোটাও শিখে নিলেন। খোল বাজানো শিখে নেওয়ার ফলে বিভিন্ন জায়গাতে কীর্তনের আসরে তার ডাক পড়তো এবং তিনিও মনের আনন্দে তিনি সেখানে যেতেন। কথাও তিনি শুরু করেছিলেন। তিনি খুব ভালো কথা করতে পারতেন। রামায়ণ, মহাভারত, পুরাণ, তারপরে ভাগবত, এই সমস্ত তিনি খুব সুর করে খুব সুন্দরভাবে পাঠ করতেন এবং ব্যাখ্যাও করতেন খুব সুন্দর। তার ব্যাখ্যা বিহারী মোহন শর্মাও শুনতেন। একটা ঘটনার কথা এই প্রসঙ্গে উল্লিখিত আছে, সেটা হচ্ছে এই যে একদিন গ্রামের মধ্যে খুব কীর্তন হচ্ছে আর কি। তো কীর্তন হচ্ছে, রোহিণী কীর্তন করছেন এবং বিহারী মোহন শর্মা তাতে রয়েছেন, যোগ দিয়েছেন। তো সেইখানে যে কীর্তন চলছে, এই কীর্তনের মধ্যে আখর দেওয়া হচ্ছে। একটা আখর দেওয়া হয়েছে যে বংশীওয়ালা জগৎ উজালা, বংশীওয়ালা জগৎ উজালা, কে বলে কালা তাহারি নাম। বংশীওয়ালা জগৎ উজালা, কে বলে কালা তাহারি নাম। খুব চলছে কীর্তন, আর কীর্তন যখন নাকি খুব চলছে, খোল যখন খুব বাজছে, সেই সময়তে হঠাৎ অকস্মাৎ একটি কিশোর ছেলে, সে একটি ছোট্ট একটা বাঁশের কঞ্চি হাতে নিয়ে একেবারে বাঁশির মতন করে সেখানে মানে পা ক্রস করে, যেমন করে শ্রীকৃষ্ণ ছবিতে দেখতে পাওয়া যায় শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, ঠিক তেমনি ভাবে দাঁড়িয়ে সে বাঁশির ওই কঞ্চিটাকে বাঁশির মতন করে মুখের সামনে নিয়ে এসেছে। আর তাই দেখে সকলে একেবারে ওইখানে ভাবে গড়াগড়ি দিতে আরম্ভ করেছেন। রোহিণী ভাবে গড়াগড়ি দিতে আরম্ভ করেছেন এবং সেই সঙ্গে বিহারী মোহন শর্মা। তো সেই সময়তে এই জিনিসটা কিন্তু খুব হতো, এবং মানে লোকের ভাবটা খুব বেশি ছিল। এবং যদিও ধর্ম সম্বন্ধে নানান রকম বুজরুকি এবং নানান ব্যাপার, অনৈতিক কাজকর্ম যেমন হতো, তেমনি আবার প্রকৃত ধার্মিক, প্রকৃত ভাবের লোকও কিন্তু সেই সময়তে অনেক লোক ছিল। তো এই একটা ঘটনার কথা, এই ঘটনার কথা আটগাঁও গ্রামের কথা মনে আছে। আবার কথাও খুব সুন্দর করতেন। অমিয় নিমাই চরিত, এই সমস্ত কথা তিনি করতেন। অমিয় নিমাই চরিত কথা শৈশবাতে খুব মানে পাঠ হতো এবং চৈতন্যদেবের জীবনী, চৈতন্যদেবের কাহিনী খুব পাঠ হতো এবং লোকে খুব আগ্রহের সঙ্গে সে সমস্ত শুনতো। তো রোহিণীও সেটা সেই কথা করতেন। তো এইরকমই একটা ঘটনার কথা উল্লেখ আছে যে অমিয় নিমাই চরিত পাঠ হচ্ছে। তো এটা বলা এই কারণে যে রোহিণীর কথার গুণ কতখানি ছিল সেটা বোঝানো আর কি। অমিয় নিমাই চরিত পাঠ হচ্ছে এবং রোহিণী সেই পাঠ করছেন। একটা জায়গা আছে যে জায়গাতে নিমাই ঈশ্বরপুরীর কাছে মানে সন্ন্যাস নেবেন, সন্ন্যাস নেবার আগে তিনি মস্তক মুন্ডন করবেন। তো নাপিতের কাছে তিনি এসে দাঁড়িয়েছেন, নাপিতকে বলছেন যে আমার মাথাটা তুমি মুড়িয়ে দাও। আর নাপিত বলছে, আমি কেমন করে তোমার এই মাথা মোড়াবো? এই যে তোমার চাঁচর কেশ আর এত সুন্দর মূর্তি, আমি পারবো না।
আমি পারবো না, এইখানে নবদ্বীপে অনেক তোমার ইয়ে রয়েছে, নাপিত রয়েছে, অন্য কোনো নাপিতকে তুমি আদেশ করো। আর নিমাই বলছে না, আমাকে খালাস করো, আমাকে এই চুলের বন্ধন, এই কেশের বন্ধন থেকে আমাকে মুক্ত করো। তো এই যে একটা করুণ রসের অবতারণা হয়েছে, সেটা রোহিণী এমন করে বলছেন যে সকলের চোখ ভিজে উঠেছে, সকলের চোখ ভিজে উঠেছে। নিমাই বারবার করে নাপিতকে অনুরোধ করছে যে ভায়া, আমার বন্ধন থেকে তুমি মুক্ত করো, আমার কেশের বন্ধন থেকে আমাকে মুক্ত করো, আমি এই কেশের ভার আর বইতে পারছি না। আর নাপিত পরামানিক, সেও কিছুতেই রাজি হচ্ছে না। সে বলছে আমি তোমার মাথায় খুর দিতে পারবো না। তারপরে বহুক্ষণ ধরে নাপিত এবং নিমাইয়ের মধ্যে বাদানুবাদ, তর্ক বিতর্ক, এবং তারপরে নিমাই বারবার করে নাপিতকে বুঝিয়ে সুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করালো, এবং নাপিত নিমাইয়ের মাথায় খুর দিল। এবং খুর দেওয়ার সঙ্গে সঙ্গে সকলে হায় হায় করে উঠেছে, যারা সেখানে সকলে ছিল তারা সকলে হায় হায় করে উঠেছে, হায় হায়, এমন সুন্দর কেশ এইভাবে মানে খুরের আঘাতে ক্রমশ অল্প অল্প করে সে মাটিতে পড়ে যাচ্ছে। তো এই ঘটনাটা রোহিণী এমন সুন্দরভাবে বর্ণনা করতে আরম্ভ করেছে, এমন করুণ রসের অবতারণা হয়েছে যে সকলের চোখ ভিজে উঠেছে। আর রোহিণী নিজেও কাঁদছেন, বিহারীমোহন শর্মাও সেখানে রয়েছে। শেষ পর্যন্ত দুই ভাই তারা আর থাকতে না পেরে একেবারে দুজনে দুজনে গলা জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে দিল। এই যে ঘটনাটা, এই ঘটনাটা আটগাঁওবাসীর বহুদিন পর্যন্ত নাকি মনে ছিল। তারা আটগাঁওবাসী প্রায়শই এই ঘটনার কথা উল্লেখ করত। অর্থাৎ এত ভাব, এত মানে কথার এত মধুরতা, হ্যাঁ, এত মধুর ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা, এই সমস্ত জিনিসগুলো রোহিণীর কিন্তু ছিল। তো এইভাবেই যাচ্ছে আর কি। এদিকে বিহারীমোহন শর্মা, তার রোহিণী সর্বদা তার ছায়াসঙ্গী। বিহারীমোহন শর্মা কিন্তু ইতিমধ্যে ঠাকুরের ভাবে অনুপ্রাণিত হয়ে উঠেছেন, ঠাকুরের ভাবে অনুপ্রাণিত হয়ে উঠছেন। তিনি তখনও পর্যন্ত ঠাকুরের কাছে দীক্ষা নেননি। আমরা এই জায়গাতে বিহারীমোহন শর্মার সঙ্গে ঠাকুরের যে সম্পর্ক, এবং তিনি কিভাবে ঠাকুরের কাছে গেলেন, এবং ঠাকুর সম্বন্ধে তার যে অভিমত, তিনি কোকিলামুখ মঠে চলে গিয়েছিলেন। সেই কোকিলামুখ মঠে তিনি যখন প্রথম ঠাকুরকে দেখছেন, তখন তার যে মন্তব্য, সেগুলি তিনি তার ঠাকুর মাহাত্ম্য বইতে লিখে গেছেন। আমরা সেই জায়গাটা একটুখানি পড়বো এই কারণে যে তাতে ঠাকুরকেও একটু চেনা যাবে। আর সেই সেই সময় মঠের যে বর্ণনা, সেই বর্ণনাও একটু শুনতে পাওয়া যাবে। আর বিহারী মোহনের ভাবের কথাটাও শুনতে পাওয়া যাবে। আর তারপরে রোহিণী যখন নাকি ঠাকুরের কাছে, এই বিহারী মোহন শর্মার থ্রু দিয়েই ঠাকুরের কাছে যখন নাকি রোহিণী প্রথম এলেন, তার যে মধুরতা, সেই মধুরতাটাও অনুভব করতে পারা যাবে। তো সেই জন্যে আমি ওই বিহারীমোহন শর্মার যে বিহারীমোহন শর্মার যে লেখাটা, সেই লেখাটা আমি একটুখানি পড়বো এই জায়গাটাতে। তাতে আমার ধারণা যে জিনিসটা আরো বেশি পরিষ্কার হবে, যারা শুনছেন তাদের কাছেও আরো বেশি পরিষ্কার হয়ে উঠবে। আর বিহারীমোহন শর্মার লেখা খুব সুন্দর, তা সুতরাং সেটা, সেই লেখাটা পড়লে পরেও তারও একটা মাধুর্য আছে। তো আমরা শুরু করছি সেই জায়গাটা। বিহারীমোহন শর্মা ঠাকুরের বই খানিকটা পড়েছিলেন। বিহারীমোহন শর্মা কিন্তু এই কীর্তন নর্তন করেই তার চলতো। এবং সেই জায়গায় আর একটা প্রসঙ্গ, এই প্রসঙ্গে আর একটা বলা দরকার, সেটা হচ্ছে এই যে এই বিহারীমোহন শর্মার একটা দল ছিল। সেই দলটা হচ্ছে কি না, ওই যে জগৎশ্রীতে যারা নাকি পড়াশোনা করতে আসতো, বাইরের লোকজন, বাইরের ছাত্রছাত্রী, তারাও ওই জগৎশ্রী গ্রামেতে আসতো, এবং ওই মধ্য বাংলা ইংরেজি বিদ্যালয়, সেখানে তারা পড়াশোনা করতো, এবং ওই গ্রামেই তারা থাকতো। তো সেই সময়তে এরকমই সিস্টেম ছিল যে অন্যান্য গ্রাম থেকে বা বাইরে থেকে যে সমস্ত ছাত্রছাত্রী যারা আসতো, তাদেরকে ওই গ্রামের বাড়িতেই থাকার বন্দোবস্ত করে দেওয়া হতো। সব বাড়িতেই একটি দুটি এরকম বাইরের ছাত্র থাকতো, এবং তাদেরকে নিয়ে বিহারীমোহন শর্মা একটা দল তৈরি করেছিল। সেটা ছিল আটগাঁও ছাত্র সমিতি। এই আটগাঁও ছাত্র সমিতির মধ্যে সেখানে নানা ধরনের নৈতিক কথাবার্তা আলোচনা হতো, পড়াশোনার কথা আলোচনা হতো, ধর্মের কথা আলোচনা হতো, এবং কিভাবে চরিত্র গঠন করা যেতে পারে, কিভাবে ধর্ম স্থির রাখতে পারা যেতে পারে, কাকে ধর্ম বলে,
এবং ধর্মের পথে কিভাবে চলতে হয় এইসব বিষয়গুলো সম্বন্ধে আলোচনা হতো, এবং মাঝে মাঝে হয়তো একটু গান বাজনা কীর্তন নর্তন এ সমস্ত হতো। তো এইটার উপরে স্থানীয় বাসিন্দা যারা ছিল তারা কিন্তু খুব একটা এর উপরে প্রসন্ন ছিল না, কেননা তাদের ধারণা ছিল যে এটা হচ্ছে একটা বকে যাওয়া ছেলেদের আড্ডা। তো কিন্তু ব্যাপারটা হলো কি, যে কিছুদিন পরে এই যে ছেলেরা যারা নাকি এর সদস্য ছিল, তো এরা মানে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করতে আরম্ভ করলো, কেননা ধ্যান ধারণা শেখানো হতো, চরিত্র গঠন করা শেখানো হতো, সেইভাবে ছাত্ররা চলতো, কিভাবে শৃঙ্খলাবদ্ধ জীবন চালিত করতে হবে সেই সম্বন্ধে শেখানো হতো। বিহারী মোহন শর্মা এইসব বিষয়তে শেখাতেন তাদেরকে, আর রোহিণীও তার সদস্য ছিল। তো এই ব্যাপারটা ওই সময়তে ওইখানে ছিল। এই আটগাঁও ছাত্র সমিতি পরবর্তীকালে আস্তে আস্তে পরে ভেঙে যায়, এবং রোহিণীও পরে মঠে চলে যান, পরে ছাত্র সমিতি ভেঙে যায়। কিন্তু এই ছাত্র সমিতির প্রশংসা কিন্তু ঠাকুরও করেছিলেন, সেটার বিষয়তে আমরা পরে বলবো। তাকে ঠাকুর বিহারী স্টাফ বলে বর্ণনা করেছিলেন। তা আমরা সেই জায়গাতে আসবো, এই বিহারীর কথার মধ্যেই সেই জায়গাটা এসে যাবে। খুবই মাধুর্যমণ্ডিত কথা। তো বিহারী সেই সময়তে এইসব করতেন বটে, কিন্তু তার খুব একটা ভালো লাগতো না, মনে একটা অশান্তি ছিল। তিনি কুলগুরুর কাছ থেকে আগে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু দীক্ষা নিলে কি হবে, তার কেবলই মনে হতো যে আধ্যাত্মিক উন্নতি আমার কিছুই হচ্ছে না। আমি হয়তো সমস্ত কিছু করছি বটে, এই সমস্ত কথা বলছি, সকলে মনে করে যে আমি খুব ধার্মিক, এই সমস্ত আমি খুব ভালো ছেলে, হ্যাঁ, আহ, এবং আমার একটা ওজনদার ব্যক্তিত্ব আছে, এটা সকলে মনে করে বটে, কিন্তু উনি ভেতরে ভেতরে মনে করতেন যে আমার কিছুই হচ্ছে না। তো সেই সময়তে তিনি ভাবতে লাগলেন যে কোনো একজন গাইড যদি আমি পেতাম, কোনো একজন ভালো মহাপুরুষ যদি আমি পেতাম, সেই মহাপুরুষের কাছে যদি আমি একটুখানি থাকতে পারতাম আর তার কাছ থেকে শিক্ষা নিতে পারতাম, তাহলে পরে হয়তো আমার এই যে অশান্তি, ভিতরকার যে অশান্তি, এই যে অতৃপ্তির একটা জ্বালা, সেই জ্বালাটা আমার হয়তো শান্ত হতে পারতো। তিনি মহাপুরুষের খোঁজ করছিলেন। ইতিমধ্যে তিনি জানতে পারলেন যে তাদেরই বাড়ির কাছাকাছি, ওই আটগাঁও গ্রামের কাছাকাছি মৌলভী বাজার বলে একটা জায়গা ছিল। সেই মৌলভী বাজারেতে একজন পণ্ডিত লোক ছিলেন, শাস্ত্র তিনি জানতেন। তিনি ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন, শিষ্য হয়েছিলেন। আর সেখানে নর্মদা সেন বলে আরেকজন উকিল ছিলেন, অর্থাৎ ওই মৌলভী বাজারেই নর্মদা সেন বলে আরেকজন উকিল ছিলেন। তিনিও ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন, ঠাকুরের শিষ্য ছিলেন। তো এদের কথা বিহারী মোহন তখন জানতে পেরেছিলেন। বিহারী মোহনের তখন মনে হলো যে এরা যদি মানে শিক্ষিত, উচ্চশিক্ষিত ব্যক্তি হয়ে যদি এই মহাপুরুষের আশ্রয় গ্রহণ করে থাকে, তারপরে নিশ্চয়ই এই মহাপুরুষের কোনো গুণ আছে। তাহলে আমি কেন এই মহাপুরুষের কাছে একবার গিয়ে দেখি না, এইরকম একটা মনের ভাব তার তখন হয়েছিল। এবং সেই ভাবটা নিয়ে তিনি ঠাকুরের বই পড়তে আরম্ভ করলেন। বইটা তাদের কাছ থেকে বই আনলেন, এনে বই পড়তে আরম্ভ করলেন। বিহারী মোহনের কিন্তু আর্থিক অবস্থা বিশেষ ভালো ছিল না। যাই হোক, আমরা সেই জায়গা থেকে পড়ছি। ঠাকুরের বই পড়িয়া পূর্বেই একটু ভালো লাগিয়াছিল, বিহারী মোহন শর্মা লিখছেন। তার উপর আমাদের প্রতিবেশী জনৈক স্বনামধন্য শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ এবং উকিল ব্যবসায়ী, জনৈক জ্ঞানবান এবং আচারনিষ্ঠ বিশিষ্ট ভদ্রলোক ঠাকুরকে গুরু করিয়াছেন জানিয়া আমার প্রবৃত্তিও ক্রমে ক্রমে প্রবলতরা হইতে লাগিল। ওই যে বললাম যে ওই মৌলভীবাজারের দুই ভদ্রলোক উচ্চশিক্ষিত, তারা ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেছেন, সে কথা জেনে বিহারী মোহনেরও মনে হলো যে এরা উচ্চশিক্ষিত হয়ে যদি ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে থাকেন, তাহলে ঠাকুরকে একটু দেখতে ক্ষতি কি, এরকম একটি ভাবটা ছিল আর কি, মনের ভাবটা, যে ঠাকুরকে একটু দেখতে ক্ষতি কি। এরপর তার কথার মধ্যে দিয়ে আসবে। এই সময় ঠাকুর দয়ানন্দের জগৎশ্রীর অভিনয় মোটে সাঙ্গ হইয়াছে। আমি প্রসঙ্গক্রমে বলতে ভুলে গিয়েছি যে এই দয়ানন্দের কথাটা, এই দয়ানন্দের কথাটা খুবই প্রাসঙ্গিক। তার দয়ানন্দ স্বামী, তিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা। তো এই দয়ানন্দ স্বামীর একটা আশ্রম ওই জগৎশ্রী গ্রামেতে ছিল। জগৎশ্রী গ্রামেতে ওই আশ্রমটার নাম ছিল দোল গোবিন্দ আশ্রম। তো জগৎশ্রী গ্রামের যে স্থানীয় জমিদার, তিনি এই আশ্রমের একজন পৃষ্ঠপোষক ছিলেন। দয়ানন্দের এই আশ্রমে রোহিণীও আসতো, বিহারী মোহনও আসতো। এই আশ্রমে কথা হতো, তারপরে নানা কীর্তন নর্তন হতো, কিন্তু মেয়ে পুরুষের অবাধ মেলামেশা ছিল এই আশ্রমে। আর ব্যাপারটা ছিল এই যে কীর্তন নর্তন খুব হতো,
আবার সেই সঙ্গে কথকথাও হতো, ভাগবত পাঠ হতো, রামায়ণ পাঠ হতো, মহাভারত পাঠ হতো, পুরাণ কথা পাঠ হতো, এই সমস্ত কিছু পাঠ টাঠ হতো। রোহিণীও সেখানে যোগ দিতেন, নিমাই চরিত পাঠ হতো, রোহিণীও সেখানে যোগ দিতেন। আবার বিহারী মোহন শর্মাও এখানে আসতেন। কিন্তু কথা হচ্ছে এই, যে স্থানীয় লোকেদের এই আশ্রম সম্বন্ধে খুব একটা ভালো ধারণা ছিল না। তার কারণ মেয়ে পুরুষের অবাধ মেলামেশার জায়গা ছিল এটা। তো তারা মনে করতো যে এই জায়গাটা হচ্ছে ছেলে মেয়ে ছেলেরা এখানে আসে বকে যাওয়ার জন্য, এবং এই আশ্রমটা ছেলেদেরকে বকিয়ে দিচ্ছে, হ্যাঁ, নষ্ট করে দিচ্ছে, এই ধারণা ছিল তাদের। ইতিমধ্যে ব্রিটিশদের আবার এই আশ্রম সম্বন্ধে একটা অন্য রকমের ধারণা ছিল। ব্রিটিশদের ধারণা ছিল যে এই আশ্রমেতে বিপ্লবী কাজকর্ম হয়ে থাকে, অর্থাৎ আশ্রমের আড়ালে বিপ্লবীরা এইখানে আশ্রয় নিয়ে থাকে, এই দয়ানন্দ বিপ্লবীদের আশ্রয় দেয়। এই মানে ধারণার বশবর্তী হয়ে এই ব্রিটিশরা কি করলো, একদিন এই আশ্রমে হানা দিল, এবং হানা দিয়ে সমস্ত আশ্রম একেবারে তছনছ করে দিল। আর সেই সঙ্গে দয়ানন্দ স্বামীকে গ্রেপ্তার করে জেলে নিয়ে গিয়ে ভরলো। স্থানীয় লোকেরা কিন্তু এতে খুব খুশি হলো, কেননা তারা মনে করলো যে যাক, একটা বাজে আখড়া নষ্ট হয়ে গেল। তো এই সেই প্রসঙ্গেই ঠাকুর মানে বিহারী মোহন বলছেন যে এই সময় ঠাকুর দয়ানন্দের জগৎশ্রীর অভিনয় মোটে সাঙ্গ হইয়াছে, অর্থাৎ দয়ানন্দ তখন জেলে চলে গেছেন, এবং স্থানীয় লোকেরা এই সাধু সন্তের ওপরে প্রচন্ড খাপ্পা, এবং তারা মনে করতে আরম্ভ করেছিল যে এই সাধু সন্ত মানেই হচ্ছে যত ভণ্ডামির আখড়া, যত ভণ্ডামির জায়গা, এবং এরা এই গেরুয়া পরে এই সমস্ত কাণ্ড কারখানা করে বেড়ায়। সেই জন্য সাধু সন্তের উপরে খুব রাগ ছিল এই সাধারণ লোকেদের, ওই জগৎস্থির ওই কাণ্ডের জন্য, দয়ানন্দের কাণ্ডের জন্য। তো সেই কথাটাই বিহারী মোহন এখানে উল্লেখ করছেন। এই সময় ঠাকুর দয়ানন্দের জগৎস্থির অভিনয় মোটে সাঙ্গ হইয়াছে, ইহার পূর্বে আমার এই প্রকার প্রবৃত্তি জন্মায় নাই। অর্থাৎ এই ঠাকুরের কাছে একটু যাব বা দেখবো ঠাকুরকে, সেই প্রবৃত্তি জন্মায় নাই। নতুবা প্রবৃত্তি ও না, ঠাকুরের কাছে যাব সেটা, দীক্ষার সম্বন্ধেও তার কোনো ইচ্ছা হয়নি। নতুবা তিনিও বড় বড় লোকের গুরু ছিলেন, মানে ওই দয়ানন্দ তারও বহু শিষ্য সেই সময়তে জগৎশ্রীতে ছিল, কিন্তু তিনি জেলে যাওয়ার পরে এরা দয়ানন্দের সম্বন্ধে বীতশ্রদ্ধ হয়ে পড়ে। যাই হোক, এইবারে কি হয়েছে, বিহারী মোহন কি করলো, যখন এই অবস্থা, তখন বিহারী মোহন কি করলো, কোকিলামুখে একটা চিঠি লিখলো। কোকিলামুখে মঠের ঠিকানায় কুমার চিদানন্দের সহযোগে ঠাকুরকে একখানা পত্র লিখিয়া আমার অবস্থা এবং মনোবাসনা যথাসম্ভব নিবেদন করিলাম। আমার প্রার্থনা অনুসারে ঠাকুর কিছু উপদেশ ইত্যাদি দিলেন বটে, কিন্তু পত্রের প্রথমেই ঠাকুর বিহারী মোহনকে পত্র লিখেছিলেন, বিহারী মোহনের পত্রের উত্তরে পত্রের প্রথমেই তিনি লিখিলেন যে বিস্ময়ের বিষয় জগৎশ্রীর লোকের এখনো ধর্ম পিপাসা মিটিল না। মানে বিহারী মোহন ঠাকুরের কাছে যেতে চাইছেন, বিহারী মোহন জগৎশ্রীর লোক, তো ঠাকুরের কাছে যেতে চাইছেন এবং ধর্ম সম্বন্ধে জানতে চাইছেন। তাই ঠাকুর বলছেন যে দয়ানন্দের ব্যাপারটা তো হয়ে গিয়েছে, এবং জগৎশ্রীর লোকেদের ধর্ম সম্বন্ধে তারা সব বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে। ঠাকুর বলছেন বিস্ময়ের বিষয় জগৎশ্রীর লোকের এখনো ধর্ম পিপাসা মিটিল না, মানে বিহারী মোহন আবার ধর্ম সম্বন্ধে জানতে চাইছে। বিহারী মোহন তো জগৎশ্রী লোক, সেই জন্য ঠাকুর ওই কথাটা বলছেন। আমি ভাবিলাম, বিহারী মোহন লিখছেন এবারে, আমি ভাবিলাম ঠাকুর যখন আমাকে দয়ানন্দ মিশনের ফেরত মনে করিয়াছেন, তখন এইসব উপদেশ দিয়া অব্যবস্থিত চিত্ত লোকের আবদার রক্ষা করিয়াছেন মাত্র, উহা আমার পক্ষে কোনো কার্যকরী হইবে না। অর্থাৎ ঠাকুরের চিঠিতে ঠাকুর যে সমস্ত উপদেশাদি দিয়েছেন সেগুলো বিহারী মোহনের কার্যে কোনো কাজে লাগবে না। এখন যেরূপেই হোক ঠাকুরের কাছে গিয়া বিস্তৃত অবস্থা জানাইয়া অদৃষ্টের পরীক্ষা করিতে হইবে। তিনি মনে করলেন যে তিনি মঠে যাবেন। তো তারপরে তিনি কি করলেন, ব্যবস্থা করে মঠে গিয়ে হাজির হলেন। মঠে গিয়া তেমন তৃপ্তি লাভ করিতে পারিলাম না। 1324 বাংলার কার্তিক মাসে কোকিলামুখ মঠে রওনা হইলাম। মঠে গিয়া তেমন তৃপ্তি লাভ করিতে পারিলাম না, কারণ ঠাকুর অথবা তাহার ভক্তদের সঙ্গে তেমন মেলামেশার সুযোগ পাইলাম না, এবং পূর্বে যে কর্মকাণ্ড জ্ঞান ভাণ্ড সকলই বিষের ভাণ্ড, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলই বিষের ভাণ্ড ইত্যাদি ধর্ম উপদেশ পাইয়া ধর্ম সম্বন্ধে একটা আজগুবি ধারণা জন্মিয়াছিল,
তাহার সঙ্গে মিলাইয়া দেখিলাম যে আশ্রমবাসী যাহারা তাহারা বিষের ভাণ্ডেই মজিয়ে আছে। যদিও ভণ্ড বলিয়া মনে হইল না, আশ্রমবাসী যারা সন্ন্যাসী রয়েছেন তাদের ভণ্ড বলিয়া মনে হইল না, তথাপি ব্যাপার এবং কাণ্ড দেখিয়া সব আশা পণ্ড হইয়া গেল। কি দেখলেন তিনি? তিনি কি দেখলেন সে কথা এখানে লিখছেন। উদয়াস্ত গৃহস্থের মতন দা এবং কোদাল ইত্যাদি নিয়াই কৌপিন বহির্বাস পরিহিত সন্ন্যাসী ব্রহ্মচারীরা সর্বদা ব্যস্ত থাকেন। গৃহস্থের মতন দা কোদাল ইত্যাদি নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন দেখিয়া ঠিক সাধু বলিয়াও আস্থা স্থাপন করিতে পারিলাম না। কত কথাই মনে হইতে লাগিল। একবার ভাবিলাম, উহারা যখন অধিকাংশই পাশ্চাত্য শিক্ষিত, তবে কি উহারা দেশ উদ্ধারের কোনো নতুন উপায় উদ্ভাবন করিতেছে? তখন সেই সময় মঠে পুলিশের আনাগোনাও ছিল। ওই যে ব্রিটিশদের ওই ধারণা যে মঠের ধর্মের আড়ালে আসলে বিপ্লবের চক্রান্ত হয়ে থাকে, সেই জন্য পুলিশের চররা ঘোরাঘুরি করত, খবরাখবর নেওয়ার চেষ্টা করত যে এখানে কি চলছে, কারা আসছে কারা যাচ্ছে, এইসব খবর নিয়মিত খবরাখবর চলতো। তো পুলিশের আনাগোনাও ছিল। যাই হোক, আমি বিশেষ চিন্তা না করিয়া এত দূর দেশে আসিয়া বিফল মনোরথ হইয়া ফিরিয়া যাওয়া অপেক্ষা আর ফিরিয়া গিয়া কাহার কাছেই বা যাইব, এই সকল ভাবিয়া চিন্তিয়া কিছু একটা করিয়া ফেলাই ভালো বলিয়া স্থির করিলাম। আমি পূর্বেই কুলগুরুর কাছ হইতে মন্ত্র গ্রহণ করিয়াছিলাম, কাজেই আমার প্রার্থনা এবং অবস্থা জানিয়া ঠাকুর আমাকে আর দীক্ষা না দিয়া আমার পূর্ব মন্ত্রেরই জপের কৌশল ইত্যাদি মাত্র বলিয়া দিলেন, কিন্তু আমার মন্ত্র কি তাহা জানিতে চাহিলেন না। এইখানে বিহারী মনের খটকা লেগে গেল যে উনি তো আমার মন্ত্রের কথা কিছু জানতেই চাইলেন না। শুনিয়াছি, বিহারী মোহন লিখে যাচ্ছে, শুনিয়াছি তাল শিখিতে হইলে নাকি নিজের জানা তাল ভুলিয়া তবে গুরুর নিকটে যাইতে হয়। তুমি একটা আগে থাকতে কিছু শিখে রেখেছো, তারপর সেইটা নিয়ে তুমি যদি গুরুর কাছে যাও, ওইটাই মাথার মধ্যে ঘুরতে থাকে, ফলে নতুন করে আর কোনো কিছু শেখা হয় না, কেমন? তো সেই জন্য আগের জানা তাল সব ভুলে যেতে হয়, ভুলে গিয়ে তারপর গুরুর কাছে যেতে হয়। ঠাকুর যেন আমাকে তাল ভুলাইতে ব্যস্ত হইয়া পড়িলেন। আমার পূর্বের আজগুবি ধর্মমত অনুযায়ী কিছু এখানে না পাইলেও এই কথা মনে করিয়া আমার তৃপ্তি এবং আনন্দ আসিল যে এতগুলি শিক্ষিত এবং সম্ভ্রান্ত লোক যে কার্যে জীবন উৎসর্গ করিয়াছে তাহা দেশ উদ্ধারই হোক আর যাহাই হোক মঙ্গলজনক হইবে সন্দেহ নাই। আর ঠাকুরকে একজন বিলাসিতা পরায়ণ ফিট বাবুর মতন দেখিলেও কথা শুনিয়া আর চেহারাখানা দেখিয়া কিছুতেই মনে করিতে পারিলাম না যে এই মানুষের দ্বারা কোনো ষড়যন্ত্রমূলক কর্ম অনুষ্ঠান সম্ভবপর হইতে পারে। তবে কিনা জীবন ভরা প্রতি কাজে কর্মে আচার অনুষ্ঠানে আড়ম্বর দেখিয়া আমাদের অভ্যাস, কাজেই তাহার সরল সহজ উপদেশ বাক্যগুলি তেমন প্রাণস্পর্শী আমার হইল না। ভাবিলাম, ঠাকুরকে যদি আমাদের বাড়িতে একবার নিয়ে যাইতে পারিতাম, তবে সেখানে গিয়া ঠাকুরকে একবার দেখিয়া লইতে পারিতাম তিনি ঠিক কি ধরনের লোক। সেই জন্য ভয় ভয় চিদানন্দ স্বামীর নিকটে আমার বাড়ি ঠাকুরকে লইয়া যাইবার প্রস্তাব খুব আগ্রহ সহকারে উত্থাপন করিলাম এবং তারপর মঠ হইতে বাড়ি ফিরিয়া গেলাম। এইবারে আসল ঘটনা, যখন মঠ থেকে আমি বাড়ি ফিরে যাচ্ছি, ঠাকুর তো ছাপ ফেলে দিয়েছেন বিহারী মোহনের মনে। আর বিহারী মোহন হচ্ছে রোহিণীর দাদা। বিহারী মোহন ঠাকুরের কথা যে কত রোহিণীর কাছে বলেছেন, কি বলেছেন দেখাচ্ছি। পথে কেবল ঠাকুরের গম্ভীর এবং জ্যোতির্ময় মুখশ্রী, উজ্জ্বল এবং কমনীয় দেহকান্তি, স্নিগ্ধ এবং সকরুণ দৃষ্টি এবং নির্ভীক ও উদ্বেগবিহীন ভাব বারবার আমার মনের মধ্যে উদিত হইতে লাগিল। আমি আনন্দে আত্মহারা হইয়া প্রার্থনা করিতে লাগিলাম, হে ঈশ্বর, এমন মানুষের সঙ্গে
যেন আমার রুচির অমিল না হয়। তিনি যদি মহাপুরুষ না হইয়া তিনি যদি জাদুকরও হন, তবুও যেন আমাকে জাদু করিয়া তাহার নিজের করিয়া লন। ঠাকুরের কি মহিমা, কি প্রভাব! অভিভূত হইয়াও আমি যেন তাহাকে ভালোবাসিতে পারি। বিহারী মনের মনের ভাব। বাড়ি আসিয়া কয়েক সপ্তাহের মধ্যেই পত্র পাইলাম, ঠাকুর কুমিল্লার উজানিসার গ্রামে অশ্বিনী ধরের বাড়িতে আসছেন। বিহারী যদি মনে করে তাহলে পরে অশ্বিনী ধরের বাড়ি থেকে তার বাড়িতে ঠাকুরকে নিয়ে যেতে পারে। বিহারী মোহন অতি সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন, আমি আর সেই বর্ণনা আর পড়ছি না, আমি শুধুমাত্র ঘটনাটা বলে দিচ্ছি। বিহারী মোহন তখন কি করবেন, তার তো পয়সা কড়ি বিশেষ ছিল না, আর্থিক অবস্থা ভালো ছিল না। তিনি তৎক্ষণাৎ রোহিণীকে ডেকে বললেন, শোন, আমি ঠাকুরকে মৌলভীবাজারে নর্মদা সেনের বাড়িতে নিয়ে আসছি। ঠাকুর নর্মদা সেনের বাড়িতে এলেই তুই গিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করবি। রোহিণীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। তো ঠাকুরের সঙ্গে গিয়ে তুই দেখা করবি। তো বিহারী মোহন কি করলেন, পয়সা কড়িতে ছিল না, তিনি মৌলভীবাজারে চলে গিয়ে, মৌলভীবাজারটা হচ্ছে ওই আটগাঁও যে গ্রামটা যেখানে বিহারী মোহন শর্মা, রোহিণী চক্রবর্তী থাকতেন, সেই গ্রাম থেকে মাইল 3 দূরে আর কি, কিন্তু অত্যন্ত মানে দুর্গম রাস্তা। যাই হোক, পায়ে হেঁটেই প্রায় যাতায়াত করতে হয়, মাইল 3-4। তো মৌলভীবাজারে এসে তিনি নর্মদা সেন উকিলের কাছ থেকে 5টা টাকার ধার নিলেন, নিয়ে তিনি কুমিল্লাতে চলে গেলেন। কুমিল্লাতে গিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করলেন এবং তারপর ঠাকুরকে নিয়ে সেখান থেকে তিনি আসবেন এই ব্যবস্থা করতে আরম্ভ করলেন। এখন কুমিল্লা, অশ্বিনীধর, উজানিসার এইসব জায়গাগুলো আমাদের কাছে বহুল পরিচিত। আমরা জানি যে অশ্বিনীধরের কি ঘটনা ঘটেছিল, উজানিসার গ্রামে ঠাকুর কিরকম ভাবে বিধবা বিধবা স্ত্রী এবং অশ্বিনীধরের স্ত্রী এবং তার কন্যাকে পাহারা দিয়েছিলেন। আর ঠাকুর তখন সেখানে অকুস্থলে ছিলেন না, তিনি অন্যত্র ছিলেন, কিন্তু তিনি ওইখানে পাহারা দিয়েছিলেন। সে কাহিনী আমরা সকলেই জানি, অনেকেই অনেকবার পড়েছি, অনেকবার সেই কাহিনী শুনেছি। সেই অশ্বিনীধর কুমিল্লার উজানিসার গ্রাম, তো সেই গ্রামেতে সেই অশ্বিনীধরের বাড়িতে ঠাকুর এসেছেন। বিহারীও সেখানে গিয়ে উপস্থিত হলো এবং ঠাকুরের কাছে সঙ্গে দেখা করে ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে আরম্ভ করলো। আর ঠাকুর, যিনি সেই সময়তে সেকেন্ড ক্লাসেই ভ্রমণ করতেন, তিনি বিহারীর আর্থিক অবস্থা বুঝতে পেরেছেন। মনে মনে তিনি বিহারীকে বলেছেন, বাবা 3য় শ্রেণীর টিকিট কাটিস। এত অপূর্ব! বিহারী মোহন বলছে, আমি নিঃস্ব এবং নগণ্য, ঠাকুর রাজা জমিদারের গুরু, ভয় ভয় প্রস্তাব করিয়া আসিলেও তিনি আমার বাড়িতে আসবেন বলিয়া বিশ্বাস হয় নাই, কাজেই আমি একেবারেই অপ্রস্তুত ছিলাম। যাই হোক, পত্র পাইয়া স্থির থাকিতে পারিলাম না। তখন সেখানে কেবলমাত্র পণ্ডিত দাদা এবং নর্মদা দাদা শিষ্য হইয়াছেন। নর্মদা দাদার নিকট হইতে 5টি টাকা লইয়া উজানিসার গ্রামে যাত্রা করিলাম। রাত্রি প্রায় 8 ঘটিকার সময় অশ্বিনীধরের বাড়িতে পৌঁছিয়া দেখিলাম অনেক লোকজন পরিবেষ্টিত হইয়া ঠাকুর বসিয়া আছেন। বলিতে ভুলিয়া গিয়াছিলাম, বিহারী মোহন শর্মা লিখছেন, বলিতে ভুলিয়া গিয়াছিলাম, মঠ হইতে ফিরিবার কালে আমার মনে আর একটা সন্দেহ বিশেষভাবে জাগিয়াছিল। সন্দেহটি ছিল এই, যে আমার দীক্ষামন্ত্র না জানিয়াই ঠাকুর শুধুমাত্র জপের কৌশল বলিয়া দিলেন, কিন্তু মন্ত্রটি যে কি, তাহা সাধন ভজনের অনুকূল কি প্রতিকূল, উহা তো কিছুই বুঝিলাম না। এবার অশ্বিনীধরের বাড়িতে গিয়ে ঠাকুর শুনছেন যে সেখানে যে সমস্ত লোকজন বসে আছে তাদেরকে ঠাকুর কতগুলো সিদ্ধ বীজের নাম বলছেন। ঠাকুর লোকদের কাছে কি প্রসঙ্গে অনেকগুলি সিদ্ধ বীজের নাম করিলেন। আমার দীক্ষা বীজটি উহার একটির মধ্যেও পড়িল না দেখিয়া আমি একেবারে অস্থির হইয়া পড়িলাম। জিজ্ঞাসা করিব, আমরা বিহারী মোহন শর্মার কথা বলছি, বিহারী মোহন শর্মা অস্থির হয়ে পড়েছে। জিজ্ঞাসা করিব মনে করিয়াও সুযোগ এবং সময়ের অভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিতে পারি নাই। এই কয়দিন ঠাকুরকে বাড়িতে লইয়া আসিব
এই আনন্দেই ব্যস্ত ছিলাম, কিন্তু ওই কথাটা বারবার আমার মনের মধ্যে ধাক্কা খাইতেছিল এবং অশান্তি হইতেছিল। যাই হোক, ঠাকুরকে নিয়ে বাড়িতে রওনা হইলাম। এই সময় সর্বপ্রথম তাহার ঠাকুরের মহত্ব এবং তাহার সমদর্শনের একটা বিশেষ নিদর্শন পাইলাম। রাজা মহারাজা জজ ম্যাজিস্ট্রেট প্রভৃতি বড় বড় শিষ্য যাহাকে রাজার হালে রাজার চালে চালায়, বাবু সাধু বলিয়া বাবু সাধু বলিয়া যাহার একটা কলঙ্ক আছে, তিনি আজ শীতের রাত্রে আহার শেষ করিয়া প্রকাণ্ড মাঠের মধ্য দিয়া জলপথে ডিঙি নৌকায় চড়িয়া একটি নগণ্য অতি দরিদ্র নতুন শিষ্যের বাড়িতে রওনা হইলেন। প্রায় সমস্ত রাত্রি এইভাবে চলিয়া আখাউড়া স্টেশনে আসিয়া গাড়িতে উঠিলেন। বিহারী মোহন বলছে যে, হে শিক্ষাভিমানী ভাইগণ, তোমাদের অনেকের মুখেই ঠাকুরের বিলাসিতার নিন্দা শুনি। এই যে ক্ষুদ্র ঘটনাটি, একবার ঈর্ষাবিহীন চিত্ত নিয়া নিরপেক্ষ দৃষ্টিতে দেখো দেখি, কোন গরজে, কোন বাধ্যতায়, কোন স্বার্থ সিদ্ধির আশায় এবং কোন জয়লাভের কামনায় উনি আজ আমার বাড়িতে আসিতেছেন। বাজে লোকের সমালোচনা আমাদের শুনিবার অবসরও নাই, প্রয়োজনও নাই, কিন্তু শিক্ষাভিমানী লোক তাহাদের মন্তব্য শুনিলে বর্তমান পাশ্চাত্য শিক্ষার উপরে ঘৃণা জন্মে। যাই হোক, লাভ ক্ষতি এই সকল বিশেষভাবে না দেখিয়া কোনো কার্যে হস্তক্ষেপ করা আমাদের অভ্যাস নাই। তো ঠাকুরকে নিয়ে তিনি তৃতীয় শ্রেণীতে উঠেছেন। এই জায়গাতে একটা অদ্ভুত কৌতুককর ব্যাপার ঘটেছিল। এই ঘটনাটাও অনেকেই জানে, অনেক সময়তেই আলোচনা করা হয়, তবু যেহেতু প্রসঙ্গক্রমে আসছে সেই জন্য প্রসঙ্গক্রমে বলছি। ঠাকুরের রসিকতার একটা নমুনা। এবং বিহারী মোহন তো ঠাকুরকে সবে চিনছেন এবং আরো ভালো করে চিনবেন বলে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইছেন। তো তিনি ঠাকুরকে কি দেখছেন, ঠাকুর তখন একটা ছড়ি রয়েছে, তৃতীয় শ্রেণীর কামরা, সেখানে প্রচুর লোক, আজে বাজে লোক, নানা কিছু আছে। তার মধ্যে ঠাকুর একটি কোন রকমের সিট পেয়েছেন, তাকে কোন রকমে বসানো হয়েছে। তিনি তার হাতে একটা ছড়ি আছে, সেই ছড়িটার উপরে তার থুতনিটা দিয়ে তিনি এই ছড়ির উপরে এরকম করে বসে আছেন, গম্ভীর, অত্যন্ত গম্ভীর এবং মানে উদাসীন দৃষ্টি। তার গেরুয়া বসন। তো আশেপাশের লোকজন, তার তো চেহারা তো আকর্ষণীয় চেহারা, আশেপাশের লোকজন তাকে দেখছে। এর মধ্যে একজন, সে বারবার করে কেবল ঠাকুরের দিকে তাকাচ্ছে। তার মনের ভাবটা মানে সমালোচনামূলক মনের ভাব। ঠাকুর কিন্তু সেটা বুঝতে পেরেছেন। বিহারী মোহন লিখছে যে ঠাকুর মাঝে মাঝে আড়ে আড়ে তার দিকে চাইছেন, যে লোকটার মনের ভাবটা বুঝতে পারছেন ঠাকুর। লোকটা অনেকক্ষণ পর্যন্ত ঠাকুরকে দেখছে, বিরক্ত জন্মে গেছে তার। আসলে সে হচ্ছে জগৎশীল লোক। জগৎশীল লোকেদের সাধুদের উপরে একটা বিতৃষ্ণা জন্মেছে ওই দয়ানন্দের কাণ্ড কারখানায়, এবং সাধু সন্ত মানেই বদমাইশ, ভণ্ড, এই ধারণা জন্মেছে তার। তো বেশ খানিক্ষণ ঠাকুরকে দেখার পরে তারপরে সে আর সহ্য করতে না পেরে তা ঠাকুরকে জিজ্ঞাসা করছে, আপনার নাম? তা ঠাকুর ওরকম গম্ভীর ভাবেই থুতনির উপরে, ছড়ির উপরে থুতনিটা রেখে বলছেন, গুরুদাস। দয়ানন্দের আগেকার নাম ছিল গুরুদাস। এবার লোকটা মনের মধ্যে দুয়ে দুয়ে চার করে নিয়েছে যে এটা হলো পরে সেই দয়ানন্দ। ঠাকুরকে সে দয়ানন্দ বলে মনে করছে। তবু মিলিয়ে দেখার জন্য, আরেকটু মিলিয়ে দেখার জন্য, আর ঠাকুরও তেমনি সেইভাবেই তার সঙ্গে কথা বলছেন। তিনি তো বুঝতে পেরেছেন সে কি, মানে কিভাবে, কি মনোভাব নিয়ে এসে ঠাকুরের সাথে কথা বলছে। তো প্রথমে নাম জিজ্ঞেস করেছে, ঠাকুর বলেছেন গুরুদাস। আর তারপরে সে দুয়ে দুয়ে চার করে নিয়েছে, বলে তাহলে এই তাহলে দয়ানন্দ। তবু নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করছে, কোথায় যাবেন? তো ঠাকুর বলছেন যে আমি জগৎশ্রী যাব।
এইবার লোকটা তেলে বেগুনে জ্বলে উঠেছে। আবার জগৎসি কেন, আরো কিছু বাকি আছে কি? ঠাকুর ওইভাবেই মুখ রেখে বলছেন, যাই দেখি কি হয়। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা বিহারী মোহন দেখেছে। দেখে ঠাকুরের মানে ঠাকুর সম্বন্ধে তার আরো পরিষ্কার ধারণা জন্মেছে যে এই লোকটি কেমন। এবং এই সমস্ত কথাই সে পরবর্তীকালে রোহিণীকে বলেছে, এবং রোহিণীর মধ্যে সেই আকর্ষণ জন্মগ্রহণ করেছে ঠাকুরের প্রতি। তারপর যাই হোক, বিহারী মোহন শর্মা তো ওই আখাউড়া স্টেশন থেকে ওই গাড়িতে, তৃতীয় শ্রেণীর গাড়িতে ঠাকুরকে নিয়ে এলেন। শ্রীমঙ্গল স্টেশন বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে ঠাকুরকে নামালেন। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে মৌলভীবাজারে আসতে হয়। তো সেখান থেকে ঘোড়ার গাড়ি করে তিনি মৌলভীবাজারে নর্মদা সেনের বাড়িতে নিয়ে এলেন। রোহিণীর কাছে খবর চলে গেছে যে ঠাকুর এসেছেন নর্মদা সেনের বাড়িতে। রোহিণী চলে এসেছে সেখানে, বিহারী মোহন শর্মাও আছে। এবার রোহিণী ঠাকুরের সঙ্গে দেখা করবেন। ঠাকুর এসেছেন, বহু ভক্তবৃন্দ, আরো আশেপাশের লোকজন ঠাকুরকে ঘিরে রয়েছে। তো রোহিণী ওই নর্মদা সেনের বাড়িতে এসেই ঠাকুরের সঙ্গে দেখা করবেন বলে সামনে যে ঘরটি পেয়েছেন সেই ঘরে ঢুকেছেন। দেখেন যে একজন মাথার কোঁকড়া কোঁকড়া চুল, দীর্ঘদেহী একজন বসে আছেন, এবং তার চারপাশে বেশ কিছু লোকজন বসে আছে, এবং সেখানে ধর্ম আলোচনা চলছে। তো রোহিণী মনে করেছে যে উনি ঠাকুর। তো রোহিণী প্রণাম করেছে। তো তখন উনি জিজ্ঞেস করছেন, নাম কি? না, আমার নাম রোহিণী চক্রবর্তী। তো কি মনে করে? তা বলছে, না এই আমি ইয়েতে থাকি। পড়াশোনা কত দূর? তা বলছে, আমি ক্লাস 6 পর্যন্ত পড়েছি। আচ্ছা। তারপরে এবার তিনি জিজ্ঞেস করছেন, জীবনটাকে কোন পথে চালাতে চাও? তা রোহিণী এই কথাতে আর কোনো উত্তর দেয়নি, চুপ করে আছে। তখন তিনি বলছেন যে যাও ঠাকুর দর্শন করে এসো। তখন রোহিণী বুঝলেন যে ইনি ঠাকুর নন, আসলে উনি ছিলেন স্বরূপানন্দ, স্বামী স্বরূপানন্দ সরস্বতী। ঠাকুরের সঙ্গে উনি গিয়েছিলেন। তো এইবারে তখন রোহিণী ভেতরের ঘরে গেল। ভেতরের ঘরে গিয়ে দেখলো, দেখে তো মন মোহিত হয়ে গেছে। ঠাকুরের প্রথম দর্শনেই তার মানে মাথা নত হয়ে পড়েছে ঠাকুরের কাছে। এবং তারপরে শেষে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে এসেছে। কথাবার্তার বিশেষ কিছু হয়নি, প্রণাম করে বেরিয়ে চলে এসেছে। তারপরে ওখানে নর্মদা সেনের বাড়িতে ঠাকুর কয়েকদিন ছিলেন, এবং সেখানে দীক্ষাও হয়। তো যে কদিন ঠাকুর ছিলেন সেই কদিন লোকজনের প্রচুর আনাগোনা, অসংখ্য লোকজন আসছে যাচ্ছে, তাদের সঙ্গে ঠাকুর ধর্ম আলোচনা করছেন, নানা প্রসঙ্গ চলছে। আর রোহিণীর কোনো বিশ্রাম নেই, রোহিণী সেখানে নানা কাজের মধ্যে ব্যস্ত। বিহারী মোহন শর্মাও তাই, সে তো তার বাড়িতে ঠাকুরকে নিয়ে যাবে, তো সেই জন্য নানা ব্যবস্থা করতে হবে। তো মানে বিহারী মোহনের বাড়িতে যেদিন তিনি ঠাকুর যাবেন, যেদিন তার আগের দিন সেখানে দীক্ষা হয়েছে, অনেক লোক দীক্ষা নিয়েছে। তো ঠাকুর সকলকে দীক্ষা দেওয়ার পরে দীক্ষা পর্বটা মিটে গেছে। মিটে যাওয়ার পরে ঠাকুর বাইরে বেরিয়ে এসেছেন। বারান্দায় বসে একটা টুলের উপরে বসে তিনি গড়গড়ায় তামাক খাচ্ছেন। তার ভোগের আয়োজন হচ্ছে আর কি, ভোগ গ্রহণ করবেন। এমন সময় রোহিণীর সঙ্গে বিহারী মোহনের দেখা হয়েছে। বিহারী মোহন রোহিণীকে জিজ্ঞেস করছে, এই ঠাকুরকে বলেছো, গেছো ঠাকুরের কাছে, দীক্ষা নিয়েছো? রোহিণী বলছে, না আমি তো কোনো সময় পাইনি। জানি, শিগগির যাও। তাহলে গিয়ে করবোটা কি, কি বলবো, বলো যে ঠাকুর একটু কৃপা করুন। তা রোহিণী তখন তাড়াতাড়ি কি করেছে, কাপড় ঠাপড় সমস্ত কিছু ছেড়ে, ধোয়া কাপড় পরে, হাত পা ধুয়ে শুচিশুদ্ধ হয়ে তাড়াতাড়ি এসে ঠাকুরকে এক সাষ্টাঙ্গ প্রণাম করেছে। ঠাকুর বলছেন, কি? তো তখন রোহিণী বলছে, বিহারী মোহনের শিখিয়ে দেওয়া কথা, ঠাকুর একটু কৃপা করুন। ঠাকুর মৃদু হেসে বলছেন, একটু কেন, বেশি করলে ক্ষতি আছে? এসো, সামনে এসো, আমার দুটো হাঁটু ধরে বসো। রোহিণী মোহন ঠাকুরের দুটো হাঁটু ধরে বসলেন, আর ঠাকুর ওই বসা অবস্থাতেই
মাথাটা হেলিয়ে তার কানে মহামন্ত্র দিয়ে দিলেন। এইভাবে রোহিণীর দীক্ষা হয়ে গেল। জয়গুরু। তারপরে হ্যাঁ, জয়গুরু জয়গুরু। হ্যাঁ জয়গুরু, অসাধারণ। আমরা তো বিমুগ্ধ মোহিত হয়ে শুনছি সেই দিব্য জীবনের কথা। অনেকক্ষণ ধরে আমরা শুনলাম। এবার ছোট্ট একটু আমাদের একটু অন্য একটুখানি স্বাদ বদল করে আবার আমরা ফিরবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই অনেকক্ষণ নিশ্চয়ই। ধরে হ্যাঁ, আলোচনা চলছে। এরপরে বিহারী আহ মোহন বিহারী মোহনের বাড়িতে যাবেন ঠাকুর, সেও একটা হ্যাঁ মানে আমাদের আশ্চর্যজনক ঘটনা। রোহিণীর দীক্ষা হলো, সেই মহামন্ত্র হ্যাঁ তিনি লাভ করলেন। এর হ্যাঁ, পরবর্তী অংশটা আমরা ছোট্ট একটা গানের পরে আবার আবার ফিরছি। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে জয়গুরু। ঠিক আছে। হ্যাঁ, জয়গুরু আহ জয়গুরু। অসাধারণ। এতক্ষণ ধরে আমরা আমাদের অতিথির আহ সুললিত সেই বাচন ভঙ্গিমায় তিনি সেই মহাজীবনের কথা বলছিলেন, আমরা বিমুগ্ধ হয়ে শুনছিলাম। প্রায় 1 ঘন্টার অধিক সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সত্যি বুঝতেই পারিনি কত, মানে কখন যে এতটা সময় পেরিয়ে গেল। বাকি অংশে আমরা ফিরবো আবার এই আলোচনায়। তবে তার আগে আমাদের ছোট্ট একটু সাজবদল শ্রীমত্তা শঙ্করী রায় মায়ের কণ্ঠে, যিনি এর আগেও আমাদের বারংবার তার সুরের জাদুতে বিমুগ্ধ করেছেন। সেই আমাদের প্রণম্যা মা শ্রীমত্তা শঙ্করী রায়, তার কণ্ঠে একটি গুরু সঙ্গীত। জয়গুরু জয়গুরু জয় মা। प्रभु जी प्रभु जी प्रभु जी তুমি দাও দর্শন প্রভু জি তুমি দাও দর্শন আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন প্রভু জি তুমি দাও দর্শন জনমে জনমে আমি তোমারি বাড়ি আমি প্রভু তুমি চন্দন দাও দর্শন প্রভু জি তুমি দাও দর্শন আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন প্রভু জি তুমি দাও দর্শন কে আছে আমার বলো জীবনে মরণে শরণ নিয়েছি তোমার চরণে কে আছে আমার বলো জীবনে মরণে শরণ নিয়েছি তোমার চরণে তুমি ছাড়া সুখ নাহি তুমি ছাড়া কে আপন প্রভু জি তুমি দাও দর্শন তুমি ধ্রুব তারা পথের আধারে তব প্রেম জ্যোতি দেখাও আমারে তুমি ধ্রুব তারা পথের আধারে তব প্রেম জ্যোতি দেখাও আমারে মীরার প্রভু তুমি গিরিধর নাগর তোমায় আমায় চিরবন্ধন প্রভু জি তুমি দাও দর্শন আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন প্রভু জি তুমি দাও দর্শন প্রভু জি প্রভু জি জয় গুরু জয় গুরু। অপূর্ব। প্রত্যেকবারের মতো এবারও আমরা বিমুগ্ধ হয়ে শুনলাম শঙ্করী রায় মায়ের সুদীর্ঘ ঠাকুরময় নিগমানন্দময় জীবন
প্রার্থনা করছি ঠাকুর মহারাজের রাতুল রাঙাচরণে তিনি যেন বারংবার এভাবেই আমাদের নিগম বার্তার দর্শকদের এবং সর্বোপরি ঠাকুর মহারাজকে তার সুকণ্ঠের জাদুতে বিমুগ্ধ করতে থাকেন। তার এই নিবেদনে যেন আমাদের নিগম বার্তা বারংবার ঋদ্ধ হয়, এই প্রার্থনা জানাচ্ছি। জয়গুরু। আবার আমরা ফিরে যাব আমাদের অতিথির কাছে, শ্রীযুক্ত মান্যবর শ্যামল ভট্টাচার্য মহোদয়ের কাছে। জয়গুরু। রোহিণী রোহিণী চক্রবর্তী, তিনি ঠাকুর মহারাজের সেই মহামন্ত্র প্রাপ্ত হলেন, ঠাকুর মহারাজের কৃপার সেই গণ্ডির মধ্যে প্রবেশ করলেন। পরবর্তী কাহিনী শুনে নেব আপনার কাছ থেকে। জয়গুরু। জয়গুরু। এইবারে তো বিহারীর নর্মদা সেনের বাড়িতে ঠাকুরের দীক্ষার দিন, ঠাকুর দীক্ষা দেওয়া হয়ে গেল। হঠাৎ রাত্রবেলা সহসা স্বরূপানন্দকে ডাকিয়া বলিলেন, অনেক লোক ঠাকুরকে বলেছিল যে বিহারী আপনাকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু ওর বাড়িতে যাবেন কেমনি করে? যাওয়ার কোনো রাস্তা নেই, পায়ে হেঁটে যেতে হবে অনেকখানি পথ। সে বিহারীও সে কথা ভাবছে যে কি করে ঠাকুরকে নিয়ে যাব, এবং ঠাকুরের দেবকান্তি দেহ পথের কষ্টেতে ম্রিয়মান হয়ে পড়বে সে কথা বিহারী ভাবতেও পারছে না, এবং অন্যেরাও বারণ করেছে ঠাকুরকে যে যাওয়ার দরকার নেই। কিন্তু ঠাকুর তো শুনবেন না, ঠাকুর তো ঠাকুর। তিনি হঠাৎ স্বরূপানন্দকে ডেকে বললেন, যে রূপেই হোক আমি বিহারীর বাড়িতে যাবই যাব। এবং তিনি খবর পেয়েছেন যে বিহারী কি ব্যবস্থা করেছে। বিহারী ব্যবস্থা করেছে যে পালকিতে করে ঠাকুরকে নিয়ে যাবে, এবং সেই পালকি বহন করবে ব্রাহ্মণ ছেলেরা। তো ঠাকুর বলছেন, সব ব্রাহ্মণ ছেলেরা আমাকে বহন করে নিয়ে যেতে প্রস্তুত হয়েছে, কিন্তু আমি হেঁটেই যাব। অর্থাৎ যারা নাকি ঠাকুরের কষ্ট হবে, বিহারীর বাড়িতে যাওয়া উচিত নয়, বিহারী দরিদ্র, উপযুক্ত ঠাকুরের ব্যবস্থা করতে পারবে না, বিহারীর এটা অন্যায় হচ্ছে ঠাকুরকে নিয়ে যাওয়া, এই সমস্ত কথাবার্তা যারা বলছিল তাদের মুখে আমরা চলিত কথায় বলি একেবারে ঝামা ঘষে দিলেন যে আমি যাব এবং পায়ে হেঁটেই যাব। তিনি সত্যি সত্যি পায়ে হেঁটেই গেলেন। পরদিন ঠাকুর প্রাতে হাঁটিয়াই রওনা হইলেন। আমাকে কিছু জিজ্ঞাসাও করিলেন না, মানে বিহারীকে কিছু বললেনও না তিনি। আমি একবারে হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিলাম, বাধাও দিলাম না, বিশেষ সায়ও দিলাম না। দেখিয়া নর্মদা দাদা আমাকে মৃদু ভর্ৎসনা করিয়া ঘোড়ার গাড়ি আনিতে নিজেই দৌড়াইলেন। আধ ঘন্টার মধ্যেই গাড়িতে করিয়া ঠাকুরকে নিয়া আমার বাড়িতে চলিলাম। 2 মাইলের কিছু উপরে গাড়িতে আনা গেল, তারপর আর গাড়ির পথ নাই। সেই জন্যে বাকি রাস্তা ঠাকুর হাঁটিয়া চলিলেন। বাড়ি যাইয়া দেখিলাম ঠাকুরের পায়ে ফোস্কা পড়িয়াছে। ঠাকুরের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, ঠাকুরের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। ঠাকুর বলছেন যে আমি তো দণ্ডী অবস্থায় 47 মাইল পর্যন্ত রাস্তা অবাধে হেঁটে চলে গেছি, আমার তো কোনো কষ্ট হয়নি। ঠাকুরের নিকটে কি চাওয়া উচিত তখনও তাহার কোনো সুস্পষ্ট ধারণা আমার ছিল না, মানে বিহারীর ছিল না। এবং আমার খেয়াল অনুযায়ী যাহা চাহিব তাহাই যে তিনি দিতে পারিবেন বা দিবেন এমন কোনো নিশ্চিত আশাও পাই নাই। তথাপি ঠাকুরকে আনিয়া মনে হইল যেন একটা মস্ত কাজ করিলাম। এক বিরাট আনন্দের হাট বাড়িতে বসিয়া গেল। ঠাকুর যে ঘরে বসিয়াছিলেন তাহার কিছু দূরেই একজন কফের রোগী ছিলেন, তার নাম ছিল গগন দাদা। তিনি কেবলই কাশছিলেন। তো ঠাকুর তার কাশি শুনে জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, উফ কি কষ্ট পাচ্ছে। ঘটনাটি অতি ক্ষুদ্র, কিন্তু অপরিচিত লোকের জন্য বাক্য দ্বারাও সহানুভূতি প্রকাশ করা আজকাল আমাদের কাছে
এক অস্বাভাবিক বলিয়া উল্লেখযোগ্য বটে। কথাটা উল্লেখ করার মতনও, কেননা সাধারণত আমরা বাক্য দ্বারাও সহানুভূতি প্রকাশ করি না, কিন্তু ঠাকুরের যে অন্তর কত কোমল সেটা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর আরো উল্লেখের কারণ, বিহারী বলছে আরো একথা আরো উল্লেখের কারণ হচ্ছে কি, আমরা যেমন ঠাকুরকে দেখিয়া পূর্ব পরিচিত নিজের জন মনে করিয়াছিলাম, তিনিও যেন সেই রূপ তাহার ভাবী ভক্ত দেখিয়া দেখিয়াই শুধুমাত্র স্নেহ এবং ভালোবাসা বিলাইতেছিলেন। কারণ সেই সময়তেই, কেন বলছে এই কথা, স্নেহ ভালোবাসা বিলাইতেছিলেন ভাবী ভক্ত তার ভক্তদের দেখে দেখে, কেন বলছেন না, সেই সময় একজন স্বনামধন্য এবং দেশমান্য জনৈক জমিদার ঠাকুরকে তাহার বাড়িতে নেওয়ার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করিয়াছিলেন। ওই বিহারীর বাড়িতেই তিনি ঠাকুরকে তার বাড়িতে নিয়ে যাবেন। তিনি স্বনামধন্য জমিদার, তিনি ঠাকুরকে বলেছিলেন তার বাড়িতে নিয়ে যাবেন। ঠাকুর তার কি উত্তর দিচ্ছেন? ঠাকুর বলছেন, আমার তেমন সময় নাই যে বাড়ি বাড়ি গিয়া বেড়াইতে পারি। জমিদারকে হটিয়ে দিলেন, জমিদারকে হটিয়ে দিলেন। কিন্তু তখন কেহ জানে নাই, কেহ ভাবিতেও পারে নাই যে পরদিন অনায়াসে নিতান্ত দরিদ্র ব্রাহ্মণ রজনী পাগলার বাড়িতে যাইয়া তাহাকে এবং গগনদা, রাজেন্দা, ব্রজেন ভায়া প্রভৃতিকে দীক্ষা দিবেন। জমিদারের বাড়িতে যাওয়ার তার সময় নেই, কিন্তু দরিদ্রের বাড়িতে যাওয়ার সময় আছে, এবং সেখানে গিয়ে তাদেরকে দীক্ষাও দিয়ে এলেন। তো এই সমস্ত বিহারীর বাড়িতে হচ্ছে। এই সময় এর মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি মানে সংক্ষেপে বলে যাচ্ছি আর কি, কথাটা খুব মানে জিনিসটা খুব আমরা কথাটার পত্তন করেছিলাম বলেই বলছি। বিহারীর তো মনের মধ্যে দুঃখ ছিল যে তার দীক্ষা মন্ত্রটাও ঠাকুর জিজ্ঞাসা করলেন না, কিন্তু কিভাবে দীক্ষা হবে, মানে কিভাবে জপ করতে হবে সেটা বলে দিলেন, কিন্তু তাতে বিহারী মনে শান্তি পায়নি। আর সেই অশ্বিনীধরের বাড়িতে ঠাকুর অনেকগুলো সিদ্ধ বীজের নাম বলেছিলেন, কিন্তু তার মধ্যে বিহারীর মন্ত্র পড়ে না। তো এইখানে এই বিহারী নিজের বাড়িতে এসে তখন ঠাকুরকে বিহারী জিজ্ঞেস করছে, ঠাকুর বিহারীকে জিজ্ঞেস করছেন, আর পরের দিন মহেন্দ্র চক্রবর্তী বলে একজন তার দীক্ষা হবে। তো তার রাত্রের দিকে আর কি, তার আগের দিন রাত্রে ঠাকুর জিজ্ঞাসা করছেন বিহারীকে যে তোমার মন্ত্রটা কি আমাকে একবার বলো তো। এই প্রথম ঠাকুর জিজ্ঞাসা করছেন তোমার মন্ত্রটা কি একবার বলো তো। বিহারী তার মন্ত্রটা খুব দ্বিধাগ্রস্ত ভাবে, মানে সে মন্ত্র বলতে হয় না সেটাই সে জানে, কিন্তু আবার এটাও তার মনের মধ্যে রয়েছে যে সিদ্ধ মহাপুরুষের কাছে মন্ত্র বলা যায়। ঠাকুর সিদ্ধ কি অসিদ্ধ তা তো তখনো পর্যন্ত জানা নেই, কিন্তু ঠাকুরকে দেখে খুব ভালো লেগেছে, সে কথা বারবারই সে বলেছে। তো সেই জন্য সে মন্ত্রটা বলেই ফেলেছে। ঠাকুর যখন জানতে চেয়েছেন তখন মন্ত্রটা সে বলেই ফেলেছে, এবং ঠাকুর মন্ত্রটা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললেন যে তোমার গুরুমন্ত্র শুনে আমার মনটা বড় ছোট হয়ে গেল, ইহা সাধন ভজনের অনুকূল কোনো বীজ নহে। এই কথাটা শুনিয়াই আমি জগৎ অন্ধকার দেখিলাম। বিহারী বলছে জগৎ অন্ধকার দেখিলাম। যা হোক, মনে হইল ঠাকুর যখন আছেন তখন তিনি নিশ্চয়ই কিছু একটা বিহিত করবেন। তখন ঠাকুর বলিলেন যে আচ্ছা, তোমার দীক্ষাগুরু কি এখন পাওয়া যাবে? তখন বিহারী বলল তিনি তো এখন, তার ওখানে যদি যেতে হয় তাহলে পরে সেই অনেক দূর যেতে হবে, প্রায় একদিনের পথ। ঠাকুর বললেন আচ্ছা তাহলে দরকার নেই, তুমিও কালকে মহেন্দ্র চক্রবর্তীর সঙ্গে প্রস্তুত থেকো, তোমাকেও আমি দীক্ষা দিয়ে দেব। এবং পরের দিন মহেন্দ্র চক্রবর্তীর সঙ্গে বিহারীরও দীক্ষা হলো, ঠাকুরের কাছে সে আশ্রয় লাভ করলো। আর তারপরে কি হলো, ঠাকুর কয়েকজনকে মাত্র দীক্ষাই দিলেন বিহারীর বাড়িতে, বিশেষ কোনো উপদেশ দিতে পারেননি, নানা লোকজনের যাতায়াত, নানা কাণ্ড, সময় হয়নি। কিন্তু যখন তিনি চলে যাবেন তখন তিনি বলছেন, বিহারীদের বলছেন যে দেখো, তোমরা কোনো চিন্তা করো না, ঠাকুর সর্বদা তোমাদের পিছনে আছে, ইহা স্মরণ রাখিও। আমি বলিলাম, বিহারী বলছে, আমি বলিলাম ঠাকুর যদি ভুলে যাই,
ঠাকুর উত্তরে বলছেন যে তোমরা ভুলতে গেলেও আমি ভুলতে দেব কেন? আর এই সময়তেই বিহারীর বৃদ্ধা মাতামহী তিনি ঠাকুরের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন যে ঠাকুর আমার কি উপায় হবে? তখন ঠাকুর বললেন তুমি আর কি করবে, তুমি বুড়ো মানুষ, এখন তো আর সাধন ভজন কিছু হবে না, তুমি আমাকে একটু মনে রেখো, তাতেই তোমার উপায় হবে। বিহারী লিখছে যে তখন এই উপায় হবে ঠাকুরের কথাটা আমরা চিরপ্রচলিত প্রবোধ বাক্য বলিয়া সান্ত্বনা দিয়েছেন মাতামহীকে, বলিয়া মনে করিয়াছিলাম, কিন্তু ইহার 5-6 বৎসর পরে তাহার মৃত্যু দেখিয়া কিঞ্চিত আস্তিক্য বুদ্ধি আসিয়াছিল। কি তখন প্রসঙ্গক্রমে যখন উঠিল তখন কথাটা এখানেই শেষ করিয়া রাখি। মৃত্যুর কিছুদিন পূর্বেই বিহারীর মাতামহী আমাশয় পীড়িতা ছিলেন। যখন বাঁচিবার আশা একেবারে বিলুপ্ত হইয়া গেল তখন প্রায়ই ঠাকুর সম্পর্কিত স্বপ্ন দেখিতেন। একদিন তিনি দেখিলেন যে এক প্রকাণ্ড কৃষ্ণকায় লোক তাহাকে নিতে আসিয়াছে। যম বলিয়া তিনি তাহাকে চিনিতে পারিয়াছেন এবং ভয়ে জড়সড় হইয়া ঠাকুর বাঁচাও বলিয়া চিৎকার করিতেছেন। তখন হঠাৎ ঠাকুর উপস্থিত হইলেন এবং রোহিণী প্রভৃতি ব্রহ্মচারীদেরকে যমের সঙ্গে যুদ্ধ করিতে আদেশ দিলেন এবং যমের সঙ্গে যুদ্ধ করিয়া তাহাকে যমকে মারিয়া তাহাকে সরাইয়া দিলেন এবং ব্রহ্মচারীগণ তাহাকে মঠে লইয়া চলিল, অর্থাৎ মাতামহীকে। এরপর থেকে ওই যে স্বপ্ন দেখলেন তারপর থেকেই মাতামহী শরীরের অবস্থা একটু খারাপ হলেই তিনি বিহারীকে ডেকে বলতেন যে ঠাকুর যে শ্মশানে বসিয়া সাধনা করিয়াছিলেন ওইটা আমাকে পড়িয়া শোনাও, অথবা এরকম কোন ঠাকুরের প্রসঙ্গ শুনিতে চাহিতেন। মৃত্যুর সময় যখন তাহার মৃত্যু লক্ষণ প্রকাশ পাইতে লাগিল তখনও অর্ধস্ফুট স্বরে বলিলেন, কই ঠাকুর, কই ঠাকুর, আমার তো সময় উপস্থিত, মাথায় পা তুলিয়া দাও না। 1330 বাংলার 20 পৌষ তাহার মৃত্যু হইল। ইহার অনেক দিন পরে পণ্ডিত দাদার একটি পত্রের উত্তরে অন্য এক প্রসঙ্গে ঠাকুর লিখিয়াছিলেন যে বিহারীর মাতামহী আমার শিষ্যা না হইয়াও যদি মৃত্যুকালে আমার দর্শন পাইয়া থাকে তবে তোমাদের সম্বন্ধে আর কথা কি। এই যে সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে, এই সমস্ত কাণ্ড কারখানায় বিহারীর মন ক্রমশ উড়ু উড়ু হয়ে যাচ্ছে। এর মধ্যে বিহারীর বিবাহ হয়েছে, 2-3টি ছেলে মেয়েও হয়েছে, তারা মারাও গিয়েছে। বিহারী সংসারে মন বসে না। তিনি তখন ঠাকুরকে চিঠি লিখলেন, ঠাকুর বললেন মঠে এসে কিছুদিন থেকে যাও। তো বিহারী 1 মাস মঠে কাটিয়ে এলো এবং বিহারী যখন নেই তখন রোহিণীর আর ভালো লাগে না, কেননা বিহারীর সঙ্গে সঙ্গে সর্বদা সে ঘুরতো, তো এই যে রোহিণীর ভালো লাগে না, কেবলই সে এখানে ওখানে ঘুরে বেড়ায়, এই আসরে সেই আসরে বসে বটে, কথা কথা করে বটে, কীর্তন করে বটে, কিন্তু তার জন্য আর মন লাগে না। তারপরে বিহারী ফিরে এলো। যেই বিহারী ফিরে এলো সঙ্গে সঙ্গে রোহিণী বিহারীকে ধরে বসলো যে ঠাকুরকে বলে তুমি আমাকে মঠে পাঠিয়ে দাও, আমার তো পড়াশোনা হলো না, আর পড়াশোনা হবে না, আর আমি কোনো এইসব যজমানি বৃত্তি বা এই সমস্ত কোনো কিছু করতে পারবো না, তাহলে আমি মঠে চলে যাই, আমি যদি ঠাকুরের কাছে থাকি তাহলে পরে অনেক ভালো থাকতে পারবো। বিহারী তখন ঠাকুরকে চিঠি লিখলো এবং ঠাকুরও তার উত্তরে বললেন যে বেশ, তাহলে তাকে ঋষি বিদ্যালয়ের ছাত্র করে দাও। তো সুতরাং 1332 সালে 1327 সালে 20 বছর বয়সে রোহিণী মঠে চলে গেলেন, কোকিলামুখ মঠে, এবং ঠাকুরের সঙ্গে গিয়ে দেখা করলেন। ঠাকুরকে প্রণাম করে দাঁড়াতেই ঠাকুর বললেন যাও বড়দার সঙ্গে দেখা করে এসো। বড়দা মনে হচ্ছেন অনির্বাণ, স্বামী নির্বাণানন্দ সরস্বতী, তিনি তখন ঋষি বিদ্যালয়ের অধ্যক্ষ। তো রোহিণী বড়দার সঙ্গে দেখা করলো, তখন বড়দাকে প্রণাম করে বলল যে আমি রোহিণী চক্রবর্তী, বিহারী মোহন শর্মা আমার দাদা। তখন বড়দা বললেন যে তারপরে কি বলে, কি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? তো বললো আমি মাইনর পাস করেছি। বললো আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে পরে এখানে ছাত্র হয়ে যাও। রোহিণী তখন ঋষি বিদ্যালয়ের ছাত্র হয়ে গেল। কিন্তু ঋষি বিদ্যালয়ের ছাত্র হলে কি হবে, রোহিণী আবার অন্তেবাসী হিসাবেও যোগ দিয়েছে, মঠের সেবক হিসেবেও যোগ দিয়েছে। তা সুতরাং ঋষি বিদ্যালয়ের পাঠ যেমন চলতে লাগলো
তার সঙ্গে সঙ্গে ছাপাখানার কাজ রোহিণীকে দেওয়া হলো। রোহিণী ছাপাখানার কাজ দেখতে লাগলেন। আর্যদর্পণ ছাপাখানা, ছাপা করা, কম্পোজ করা, ছাপার কাজ করা, এগুলো রোহিণী করতে আরম্ভ করলেন। তো এই মঠে অন্তেবাসীর জীবন শুরু হলো। সেটা হচ্ছে 1327 সাল। অন্তেবাসী হিসেবে রোহিণীর কাজ কি ছিল? ব্রাহ্ম মুহূর্তে উঠতে হতো, উঠে ভজন কীর্তন, স্নান করে নিতে হতো, স্নান করে নিয়ে ভজন কীর্তন, স্তব স্তোত্র পাঠ যা প্রত্যেক দিনের, সেগুলো করতে হতো। এবং তারপর করার পরে তারপরে মঠের ম্যানেজার একজন থাকতেন, তো তিনি কাকে কি কাজ করতে হবে সেটা নির্দেশ করে দিতেন। রোহিণীরও সেরকম কাজের ভার পড়তো, তো রোহিণী সেই সমস্ত কাজকর্মগুলো করতেন। আবার সেই সঙ্গে ঋষি বিদ্যালয়ের পাঠও চলতো। এইভাবেই দিন যাচ্ছে। সন্ধ্যাবেলা আরতি কীর্তন হতো, সে সমস্ত আরতি কীর্তনে রোহিণী কীর্তন করে জমিয়ে তুলতেন, কেননা রোহিণী কীর্তন খুব ভালো করতে পারতেন, খোল বাজাতে পারতেন। তো ভাবেতে রোহিণী গড়াগড়ি খেতেন, আবার সত্য চৈতন্য তিনিও খোল নিয়ে গড়াগড়ি খেতেন। তো খুবই আনন্দে দিন কেটে যাচ্ছিল এইরকম ভাবেই আর কি। খাওয়া দাওয়ার কোনো ঠিক মানে কোনো রসনার তৃপ্তিকর কোনো খাবার দাবার মঠে ছিল না। কলমির ঝোল, আর যেদিন ডাল হতো সেদিন সকলে নাচানাচি করতো যে ডাল হয়েছে। আর ডাল যে মানে ডাল ডাল হলে পরে সেই ডাল যদি আবার ঠিক মতো মানে হয়তো লোক বেশি হয়ে গিয়েছে, তখন হয়তো ডালে কম পড়ে গেল, তখন হলুদ গোলা জল তাকেই ডাল বলে চালিয়ে দিত, সেই খেয়েই মানে সন্তুষ্ট হয়ে থাকতে হতো। বলার কোনো উপায় ছিল না যে আজ তরকারিতে একটু ঝাল বেশি হয়ে গেছে, বা অমুকটাতে নুন করেনি, অথবা ডালটা পাতলা হয়ে গেছে, এ সমস্ত কোনো কথা বলার কোনো উপায় ছিল না। এ সমস্ত বলা নিয়ম বিরুদ্ধ। আর মঠের মধ্যে কথাবার্তা খুব কম, এবং সকলে নীরবে যার যা কাজ সে সমস্ত কিছু কাজ করে যেতে হবে। এবং কি কি কাজ রোহিণীকে করতে হতো? রোহিণীকে অন্যান্য কাজও করতে হতো। তিনি ক্ষেত থেকে মুগ, কলাই এ সমস্তগুলো তুলে আনতে হতো, পাট কেটে সেগুলো শুকোতে দিতে হতো, তারপরে ব্রহ্মপুত্রে কাঠ ভেসে যেত, সেই কাঠ ধরে নিয়ে আসতে হতো, অথবা নৌকো করে, ডিঙি নৌকোয় করে গিয়ে ব্রহ্মপুত্রের অন্য দিক থেকে ঘাস কেটে নিয়ে আসতে হতো, এই গরুদের দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য। হ্যাঁ, এবং তারপরে এই সমস্ত ব্যাপারগুলো সবই চলতো। সেই সময় একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে পাচক, মঠেতে যে পাচক যিনি ছিলেন, অনেক সময়তেই অব্রাহ্মণ পাচকের হাতে তখন মঠের রান্না হতো, এবং এটাতে ব্রাহ্মণ যারা মঠেতে ছিল তারা বিশেষ আপত্তি করত। তো তারা ওই অব্রাহ্মণের হাতে রান্না করা খাবার খেতে চাইতো না। তো এই সমস্যাটা ঠাকুর অনেকবারই জানতেন। এবার রোহিণী যেহেতু সে ব্রাহ্মণ, তো ঠাকুর একদিন রোহিণীকে ডেকে বললেন যে বাপু, তোমার আর অপরাবিদ্যা শিখে কাজ নেই। রোহিণীর বয়স তখন 22-23 বছর হবে। তোমার আর অপরাবিদ্যা শিখে কাজ নেই, তুমি রান্নাটা শিখে ফেলো দেখি, তুমি ভৈরবী মায়ের সঙ্গে যোগ দাও, ভৈরবী মায়ের সেবক হিসেবে তুমি থাকো, ভৈরবী মায়ের যা যা দরকার লাগে সেই সমস্ত তুমি দেবে, এবং তার কাছ থেকে তুমি রান্নাটা শিখে নাও। তো এবারে রোহিণী তাহার তখন থেকে ঋষি বিদ্যালয়ের ছাত্র চলে গেল। ঠাকুর বলেছেন যে অপরাবিদ্যা শিখে তোমার আর কাজ নেই, তুমি ভৈরবী মায়ের সেবক হয়ে যাও আর রান্নাটা শিখে নাও। তো এইবারে রোহিণী ভৈরবী মায়ের সহযোগী হিসাবে মঠেতে থাকতে আরম্ভ করলেন। এখন মহিলা মহল আলাদা ছিল আর পুরুষ বিভাগ আলাদা ছিল। তো রোহিণী যেহেতু পুরুষ, সেই জন্য মহিলা মহলে তিনি থাকতেন না, কিন্তু ওই কাজকর্ম যোগান যেগুলো দেওয়ার সেগুলো সমস্ত কিছু তিনি দিতেন। তো প্রত্যেকদিন ভৈরবী মা তার ঠাকুর সেবা অত্যন্ত নিয়ম নিষ্ঠভাবে ঠাকুর সেবা ভৈরবী মা করতেন, এবং যাতে সেবক রোহিণী সেই নিয়ম নিষ্ঠা থেকে এতটুকু বিচ্যুত না হয়, সেই দিকে ভৈরবী মায়ের কঠোর দৃষ্টি ছিল। তিনি সমস্ত কিছু শেখাতেন রোহিণীকে, যে কিভাবে ঠাকুরকে সেবা করতে হবে। তিনি, আমরা অনেকেই শুনেছি, কমলা লেবুর যখন ঠাকুরকে দেওয়া হতো, তখন কমলা লেবুটা একটু সামান্য কেটে তার ভেতরের যে বীজটা আছে, দানাটা আছে, সেই দানাটা ফেলে দেওয়া হতো, এবং কমলা লেবুর যে সুতোগুলো থাকে সেই সুতোগুলো ফেলে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হতো। রুটি কাগজের মতন পাতলা করে করা হতো,
এবং তারপরে তাকে একটু জলের মধ্যে ভিজিয়ে দেওয়া হতো যাতে নরম হয়, এবং তাতে ঘি মাখিয়ে অর্ধেক করে মানে ভাঁজ করে পাট পাট করে থালাতে সাজিয়ে দিতে হতো। তারপরে ফল সেগুলো কেটে দিয়ে মানে সুন্দরভাবে কেটে ঠাকুরকে সাজিয়ে দেওয়া হতো। এছাড়া ঠাকুরকে আমরা এখন দেখেছি সেই যে ভৈরবী মায়ের যে সেই যে সেবার পারিপাট্য, সেটা এখনো ঠাকুর সেবার সময় মঠে পালন করা হয়। যে মুছাম্বি কেটে দেওয়া হয় সেই মুছাম্বির খোসাগুলো ছাড়িয়ে দেওয়া হয়, খোসাগুলো ছাড়িয়ে বীজগুলোকে ফেলে দেওয়া হয় এবং সরু সরু করে কেটে মুছাম্বি ঠাকুর ভোগে দেওয়া হয়। আর আপেল, অনেক সময় তো আপেলের দাগ থাকে, তো আপেল কেটে সেই দাগ অংশটা ফেলে দিয়ে, খোসা ছাড়িয়ে দাগ অংশটা ফেলে দিয়ে তারপরে সরু করে কেটে সুন্দর করে কেটে সাজিয়ে দেওয়া হয়। এরকম ভাবে সমস্ত জিনিসই করতে হতো এবং রোহিণী সেইভাবেই ভৈরবী মায়ের কাছে ট্রেনিং পেতে আরম্ভ করলেন অন্তেবাসী হিসাবে। এছাড়া আর কি ছিল, যে ঠাকুর ভোগের যে বাসনপত্র ছিল সেই সমস্ত বাসনপত্র একেবারে ঘষে মেজে সেই সমস্ত বাসনপত্র পরিষ্কার করার দায়িত্ব ছিল রোহিণীর উপরে। কিন্তু যেমন তেমন ভাবে পরিষ্কার করলে চলবে না, একেবারে ঘষে মেজে একেবারে চকচকে করে ফেলতে হবে এবং মনে মানে এমন হবে যেন মনে হয় যে বাসনটা নতুন কেনা হয়েছে, একেবারে নতুনের মতন ঝকঝক করবে। এবং রূপার বাটি ছিল, রূপার গ্লাস ছিল, রূপার থালা ছিল, সেগুলো সমস্ত মেজে একেবারে চকচক চকচক করবে। এবং যখন উপুড় করে রাখা হবে জল ঝরাবার জন্য, তখন একটু শব্দ হবে না। মা বলতেন, ভৈরবী মা বলতেন যে কোনো অশুভ শব্দ যেন মঠের শান্তি যেন শান্তির কোনো বিঘ্ন না ঘটায়। তো সেই জন্যে ওই বাসন রাখার সময় যে টুং টাং শব্দ হবে তা হবে না, অত্যন্ত সাবধানে ধীরে ধীরে নামিয়ে উপুড় করে রাখতে হবে যাতে কোনো শব্দ না হয়, যাতে কোনো আওয়াজ না হয়। তো এইরকম ভাবে রোহিণীর দিন চলতে লাগলো মঠের মধ্যে। চলতে চলতে হঠাৎ 1332 সালে একটি টেলিগ্রাম এলো যে রোহিণীর মা খুব অসুস্থ এবং প্রায় মৃত্যু শয্যায়। সেই খবর রোহিণীকে দেওয়া হলো না, ঠাকুরকে জানানো হলো। ঠাকুর সেই টেলিগ্রাম দেখলেন, দেখে তারপরে রোহিণীকে ডাকলেন। তো রোহিণী এসে প্রণাম করে দাঁড়ালো। এমনিতে রোহিণীর সঙ্গে ঠাকুরের দেখা সাক্ষাৎ প্রায় ছিল না, কেননা মঠেতে নিয়ম ছিল যে সকল কাজের মধ্যে সারা দিনের মধ্যে একবার অন্তত ঠাকুরকে প্রণাম করে যেতে হতো। তো সাধারণত সকালবেলাতেই সকলে ঠাকুরকে প্রণাম করে চলে যেত। তো রোহিণীও সেরকম ঠাকুরকে প্রণাম করে চলে আসতো। আর যদি ঠাকুর মঠে না থাকতেন তাহলে নিয়ম ছিল ভৈরবী মাকে প্রণাম করে দিনের কাজ আরম্ভ করা। তো রোহিণী সেই নিয়মই ফলো করতো। তো ঠাকুরকে প্রণাম করার সময় ঠাকুর যে তার দিকে দেখতেন এমন কোনোদিন রোহিণীর মনে হয়নি। মঠে যে রোহিণী রয়েছে ভৈরবী মায়ের সহযোগী হিসাবে, ঠাকুরের সেবক হিসেবে, ভৈরবী মায়ের সেবক হিসেবে রোহিণী যে রয়েছে, ঠাকুর কোনোদিন জিজ্ঞাসাও করতেন না, কোনোদিন জানার চেষ্টাও করতেন না কেমন আছেন, কেমন আছে রোহিণী সে কথাও জানতে চাইতেন না। এই সমস্ত ব্যাপার ছিল আর কি। কিন্তু এই যখন টেলিগ্রামটি এলো তখন ঠাকুর রোহিণীকে ডেকে পাঠালেন। রোহিণী এসে প্রণাম করে দাঁড়ালো ঠাকুরের সামনে। ঠাকুর বললেন যে তোমার মা অসুস্থ, টেলিগ্রাম এসেছে, তুমি কি বাড়ি যাবে? রোহিণী কি বলবে? রোহিণী বরাবরই যেরকম এখনো সেরকম, সে ঠাকুর নির্ভর, ঠাকুর যা বলবেন তাই হবে। তো সে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঠাকুর বললেন না, তোমার এখন যাওয়ার দরকার নেই, তোমার মা এখন মরবেন না, এখনো তার মৃত্যু সময় হয়নি, কাজেই তোমার এখন যাওয়ার দরকার নেই, তোমার মা ভালোই থাকবেন। তারপরেই মানে ধীরে ধীরে বেশ কিছুদিন পরে খবর এলো যে মা মোটামুটি সুস্থ হয়ে উঠেছেন। তো সে যাত্রায় রোহিণী আর বাড়ি যেতে হলো না, বাড়ি গেলেন না। কুম্ভ মেলা এর মধ্যে আয়োজন হলো 1332 সালে। 1333 সাল হরিদ্বারে কুম্ভ মেলা। ঠাকুর 250 গৃহী ভক্ত এবং সন্ন্যাসী শিষ্য সকলকে নিয়ে কুম্ভ মেলায় যোগ দিলেন হরিদ্বারে। ররি দ্বীপে ঠাকুরের তাঁবু পড়ল এবং সে কাহিনী আমরা অনেকেই পড়েছি, জানিও কিছু কিছু। রোহিণী ঠাকুরের সঙ্গী হলেন। নিরঞ্জনী আখড়া সাধুরা তাদের প্রথম স্নান করার অধিকার, কিন্তু তারা ঠাকুরকে এতই সম্মান করলো
যে ঠাকুরকে বলল যে আপনি প্রথম স্নান করবেন। ঠাকুর সেখানে যত গৃহী ভক্ত ছিল এবং সন্ন্যাসী যারা ছিল, যারা সন্ন্যাসী ছিল তারা তো গেরুয়াধারী ছিল, তো গৃহী ভক্তদের বললেন তোমরা সব কুশাবর্তের ঘাটে গিয়ে মস্তক মুন্ডন করে এসো, আমি সকলকে গেরুয়া দেব, গেরুয়া পরে তোমরা স্নানে যাবে। তো তখন কোনো কোনো গৃহী ভক্ত বলল, ঠাকুর এটা কি সত্যের অপলাপ করা হবে না? আমরা ভাবি যে ঠাকুরকে এই কথা বলছে, তখন ঠাকুরকে সেভাবেই দেখতেন। আমরাও তো কোনো কোনো সময় ঠাকুরকে এরকম ধরনের কথাই বলে থাকি। ঠাকুর তো আমাদের নিতান্ত আপনজন, আর ঠাকুর সবসময় বলেছেন যে তিনি আপনজন হয়ে থাকতেই ভালোবাসেন। তো সেইভাবেই ঠাকুরকে বোধহয় প্রশ্নটা করেছিল, ঠাকুর এতে কি সত্যের অপলাভ হবে না? আমরা তো কেউ সন্ন্যাসী নই, আমরা এই মানে এইভাবে গেরুয়া পরে যাব, স্নান করে এসে গেরুয়া খুলে রেখে দেবো। ঠাকুর বললেন, দেখো এখানে যত সন্ন্যাসী এসেছেন, যত মহাপুরুষ এসেছেন, তোমরা কারো থেকে কম নও বলে আমি মনে করি, সুতরাং তোমরা স্বচ্ছন্দেই গেরুয়া পরে যেতে পারো। তখন সকলে সেইভাবে গেরুয়া পরেই ঠাকুরের সঙ্গে স্নানে গিয়েছিলেন, নিরঞ্জনী আখড়ারও আগে। বিরাট সম্মানের বিষয় ছিল এটা। তো স্নান করতে গিয়ে রোহিণীও সেই সময় গেরুয়া পেলেন, ঠাকুর রোহিণীকেও গেরুয়া সেই সময়তে দিলেন। কিন্তু গেরুয়া পেলে কি হবে, তার ব্রহ্মচর্য দীক্ষা তখনও পর্যন্ত হয়নি। তা হরিদ্বারের কুম্ভমেলা থেকে ফিরে এলেন, ফিরে আসার পরে তারপরে 1334 সালে মঠেতে ত্রয়োদশ ভক্ত সম্মিলনী ঠাকুর ডাকলেন, এবং সেই ভক্ত সম্মিলনীর দিনেতে, ভক্ত সম্মিলনীর আগে আর কি 1 মাস আগে, ঠাকুর একটি লীলা করলেন। সেটি হচ্ছে খুব সুন্দর। তিনি ভৈরবী মাকে বললেন যে রোহিণীকে আমি এবারে ব্রহ্মচর্যের দীক্ষা দেব, এবং রোহিণীর কথা যে ঠাকুর মনে রেখেছেন সেইটাই রোহিণীর কাছে আশ্চর্য লেগেছিল সেই সময়তে, যে তিনি তো সর্বদাই ভৈরবী মায়ের সঙ্গেই থাকতেন, ঠাকুরের কাছে যেতেনও না। ঠাকুর যে সমস্ত কথা বলতেন, ঠাকুরের চারপাশে ঘিরে সন্ন্যাসী ব্রহ্মচারী যারা, ঠাকুর তো অনেক গল্প টল্প করতেন, উপদেশাদি দিতেন, রোহিণী তার মধ্যে থাকতো না, রোহিণী তার মধ্যে যেতও না, থাকার কোনো সময়ই ছিল না তার, কেননা সে ওই ঠাকুর সেবা নিয়েই ব্যস্ত হয়ে থাকতো। তো 1334 সাল ঠাকুর মহারাজের বিশেষ ইচ্ছায় মঠের সার্বভৌম ভক্ত সম্মিলনীর ত্রয়োদশ বার্ষিক অধিবেশন আয়োজন হচ্ছে। কেমন? তো রোহিণী তাদের হচ্ছে, ঠাকুর মনে বললেন যে রোহিণী কুমার চক্রবর্তী জীবনে একটা দিক নির্ণয় শুভ সংকেত এলো। সময়টা অগ্রহায়ণের শেষ, ঠাকুর 6 জন সেবককে তলব করে পাঠালেন, রোহিণী তাদের মধ্যে একজন। ঠাকুরের সঙ্গলাভ রোহিণীর ভাগ্যে একদমই হতো না। অন্দরমহলে সংঘজননী ভৈরবী মায়ের সেবক হিসেবে সে ছিল। বাসনপত্র পরিষ্কার করা থেকে রান্নার আয়োজনে যাবতীয় কাজ তার দৈনন্দিন কর্মসূচি ছিল। ভৈরবী মায়ের নির্দেশ পালনই তার একমাত্র কর্তব্য ছিল। ঠাকুরের আদেশ ভৈরবী মাই রোহিণীকে শোনালেন। রোহিণীকে ভৈরবী মা বললেন, বাবা রোহিণী, ঠাকুর তোমাদের কয়েকজনকে অভিষেক করার জন্য নির্বাচন করেছেন। রোহিণী অবাক হলেন, আনন্দে সমস্ত শরীর তার রোমাঞ্চিত হয়ে উঠল। ঠাকুরের সঙ্গে 2-1টা কথা বলার সুযোগও যার হতো না, তার নাম ঠাকুরের মনে এলো, এতে অবাক হবারই কথা। রোহিণীর আগে অনেকে এসেছেন, তারা কিন্তু এই সৌভাগ্য পাননি, কিন্তু রোহিণীর এই সৌভাগ্য হলো। এবং তারপর কজন তখন সেই দীক্ষাটা পেলেন, ভৈরবী মা হাতে ঠাকুর ঘরে ডাকলেন, ঠাকুর তার নিজের ঘরে রোহিণীকে ডাকলেন এবং বাকি 6 জনকেও ডাকলেন, রোহিণীর হাতে গেরুয়া বস্ত্র তুলে দিলেন। তো ভৈরবী মা জিজ্ঞেস করছেন যে ওটা দিয়ে করবে কি? তখন ঠাকুর বললেন যে ওটা পড়বে আর এই মন্ত্র, এই মহামন্ত্র জপ করবে, বলে তিনি মহামন্ত্র শুনিয়ে দিলেন রোহিণীকে। তো এই হচ্ছে, এইভাবে রোহিণীর তারপরে ওই দীক্ষা হলো। সেই সময় আরো যে 6 জন মানে অভিষেক হয়েছিল সেই সময়তে, তো তাতে হচ্ছে তার মধ্যে ছিলেন হচ্ছে সত্য চৈতন্য ব্রহ্মচারী, অবনী যার নাম ছিল, এই ছিল তুলসী, তিনি হচ্ছেন প্রকাশ চৈতন্য ব্রহ্মচারী, শশীভূষণ তিনি হলেন শান্তি চৈতন্য ব্রহ্মচারী, গুরুদাস তিনি হলেন মুক্তি চৈতন্য ব্রহ্মচারী, আর অবিনাশের কি একটা নাম হয়েছিল রোহিণীর মনে নেই। তবে এদের মধ্যে নিত্য চৈতন্য, অর্থাৎ এই নিত্য চৈতন্য হলো এই রোহিণীর নাম,
তিনি নিত্য চৈতন্য নাম পেলেন, নিত্য চৈতন্য ব্রহ্মচারী। আর সত্য চৈতন্য, এই দুজনের যে অভিষেক, এই দুটো অভিষেকই সুদূর প্রসারী হয়েছিল। পরবর্তীকালে এরাই সন্ন্যাসী হয়েছিলেন এবং ঠাকুর বলে ভৈরবীকে বলেছিলেন যে সন্ন্যাস ঠিক সময়তে, পরবর্তী যখন সময় হবে তখন সন্ন্যাস যথা সময়তে হয়ে যাবে। বাকিরা কিন্তু কেউ আর সেরকম ভাবে আর সন্ন্যাসী মানে সন্ন্যাস ধর্ম পালন করেননি। কেউ কেউ ঘরে ফিরে গেছেন, কেউ কেউ অন্যত্র চলে গেছেন। এইটা হয়েছে একমাত্র এই সত্য চৈতন্য আর নিত্য চৈতন্য, এরাই একমাত্র ছিলেন। তো এইভাবে মানে রোহিণী চক্রবর্তী এবার ঠাকুরের কাছ থেকে ব্রহ্মচর্যে অভিষেক হয়ে গেরুয়া পেয়ে মহামন্ত্র শুনে তিনি নিত্য চৈতন্য ব্রহ্মচারীতে পরিবর্তিত হলেন। জয় গুরু। আমরা এই পর্যন্ত জয় গুরু। এতক্ষণ ধরে আমরা শুনলাম সেই মহাজীবনের কথা, সেই কিভাবে রোহিণী চক্রবর্তী নিত্য চৈতন্য হলেন, সে মহামন্ত্র পেলেন, তার অভিষেক হলো, ব্রহ্মচর্য লাভ করলেন। হ্যাঁ হ্যাঁ, একদমই। আমরা শুনছিলাম এতক্ষণ ধরে আপনার সেই সুদীর্ঘ সেই মহাজীবনের কথা আপনি ধারাবাহিকভাবে বলছিলেন, দর্শকরাও সেই কথাই বলছেন। কিন্তু আজকে একদম আমরা আজকের পর্বে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কথা হয়ে আছে, এই পর্ব কিন্তু আরেকটি মানে ধারাবাহিকভাবে আরেকটি পর্বে আমরা এই মানে নিরবিচ্ছিন্ন ভাবে এই আলোচনা করব এবং দুটি পর্ব মিলিয়েই আমাদের সেই সম্পূর্ণ আলোচনা হবে। তো আজকে আমি খালি মানে সূচনাটা দিয়ে রাখি যে এই যে তার ব্রহ্মচর্যের দীক্ষা হলো, এরপরে তিনি ওইখানে মঠেতেই রইলেন ব্রহ্মচারী হিসেবে, নিত্য চৈতন্য ব্রহ্মচারী হিসেবে। ইতিমধ্যে আর একদিকে অন্য একটা ডেভেলপমেন্ট হয়েছে। জলপাইগুড়িতে গুরুচরণ রায়কত তিনি ঠাকুরকে নিয়ে গেছেন এবং ঠাকুরের কাছে অনুমতি নিয়ে তিনি একটা ময়নাগুড়ি আশ্রম, জোরপাকড়ি আশ্রমের জন্য জায়গা তিনি খুঁজে বের করেছেন। সেটা হচ্ছে দেবী সিংহের জমি, ভূতের আড্ডা এবং সাপ খোপ জঙ্গলের ভর্তি। সেই জায়গা ঠাকুর পছন্দ করেছেন যে এইখানেই আশ্রম হবে, ময়নাগুড়ির আশ্রম, যেখানে আমাদের এবারে ভক্ত সম্মেলন, পরবর্তী ভক্ত সম্মেলনী, সার্বভৌম ভক্ত সম্মেলনী, সেই আমাদের নিত্যানন্দ সরস্বতী মহারাজের স্মৃতি বিজড়িত, তার হাতে গড়া, একদম তার সন্তান, একদম সেই জোরপাকড়ি আশ্রম, সেইখানে ঠাকুর পাঠাবেন। সেইখানে ঠাকুর পাঠাবেন নিত্য চৈতন্যকে। কিন্তু আপনি আজকে আমাদের ক্ষমা করবে, আজকে আর আমরা কন্টিনিউ করতে পারছি না। আমরা পরের ঠিক আছে, আজকের এই আলোচনারই পরবর্তী অংশ আমরা শুনবো কিভাবে সেই নিত্য চৈতন্য ব্রহ্মচারী ক্রমে নিত্যানন্দ সরস্বতী মহারাজ উত্তীর্ণ হলেন এবং তার সেই পরবর্তী সময়ে ঠাকুর মহারাজের অন্তরঙ্গ পার্শ্বদ, তার সন্ন্যাসী শিষ্য হয়ে সারস্বত মঠাশ্রমে তিনি কিভাবে তার সে অমর কীর্তি স্থাপন করেছেন, সেই কাহিনী আমরা শুনবো। কিন্তু আজকে আর একদমই সময় নেই। পরবর্তী পর্বে আজকের আলোচনা পূর্ণতা লাভ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয়গুরু, জয় মা। আর দর্শকেরা অনেকে বলছেন যে অসাধারণ আলোচনা, এখনো মানে পরিপূর্ণতা হলো না, সেই জন্য মনে একটু আক্ষেপ থেকে গেল। আমরা কথা দিচ্ছি পরবর্তী পর্বে অবশ্যই এই আলোচনা পরিপূর্ণ হবে। জয়গুরু, জয় মা। পাপিয়া মৈত্র দিদি বলছেন অপূর্ব বাচন ভঙ্গি, মন ভরে গেল সত্যি। এবং চপলাঢ্য দাদা যেমন বলছিলেন যে অসাধারণ যুগলবন্দি, একদিকে এই আলোচনা এবং অন্যদিকে শঙ্করী মায়ের কণ্ঠে সেই সুললিত সঙ্গীত, একদম যেন সেই মানে অসাধারণ যুগলবন্দি হয়েছিল। এবং অনেকে বলছেন যে আপনার এই আলোচনার পরে মায়ের কণ্ঠে সেই সঙ্গীত শুনে যেন আজকে আলোচনা পরিপূর্ণতা লাভ করলো। অপূর্ব সঙ্গীত। আপনাকে অসংখ্য প্রণাম জানাচ্ছি। পরবর্তী এপিসোডে এভাবেই যেন আমরা দিব্য জীবনের বাকি অংশটুকু শুনতে পাই, এই প্রার্থনাটুকু ঠাকুর মহারাজের রাতুল রাঙাচরণে রাখলাম। প্রদীপ বাড়ির দ্বারা লিখছেন, অপূর্ব লাগলো, ধন্য হলো জীবন। কাথি বনমালীপুর সারস্বত সংঘের পক্ষ থেকে নিগম বার্তা চ্যানেলকে ধন্যবাদ জানাই। জয়গুরু, জয় মা। আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন,
আমাদের যিনি আজকের মান্যবর অতিথি, তিনি পরবর্তী পর্বে আবার আমাদের সঙ্গে থাকবেন। এই আলোচনাকে আমরা পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাব, এই প্রার্থনাটুকু রাখলাম ঠাকুর মহারাজের রাতুল রাঙা চরণে। আজকে এখানেই আমরা আমাদের আলোচনার আপাত ইতি টানছি। দেখা হবে আবার পরবর্তী পর্বে। জয় গুরু, জয় মা। জয় গুরু, জয় গুরু। আমাদের এতক্ষণ ধরে আমাদের যিনি মান্যবর অতিথি ছিলেন, তিনি সেই আজকের যিনি মূল বিষয়বস্তু, সেই পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজের দিব্য জীবনের বিভিন্ন একেবারে বছর ধরে ধরে একদম ক্রোনোলজিক্যালি সুন্দরভাবে খুঁটিনাটি খুব ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে একদম তার জন্মের যে পশ্চাৎপটটি ছিল, কিভাবে সেই শ্রীহট্টে তার সেই জন্মের সময়কার যে ইতিহাস, সেইখান থেকে শুরু করে একটু একটু করে কিভাবে তিনি সেই রোহিণী চক্রবর্তী থেকে নিত্য চৈতন্য ব্রহ্মচারী হয়ে উঠলেন, সেই অপূর্ব লীলার কথা আমরা এতক্ষণ শ্রবণ করলাম। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি পরবর্তী পর্বে যেন এভাবেই আমরা সেই দিব্য জীবনের বাকি অংশটুকু শুনতে পাই। তবে এখানেই শেষ নয়। আজকের এই সুন্দর আলোচনা পরিপূর্ণভাবে শেষ করার জন্য অন্তিম মুহূর্তে আমরা শুনে নেব আরো একটি সঙ্গীত। ইতিমধ্যে আমরা যে সঙ্গীতগুলি শুনেছি, যে সেগুলি যেন আজকের আলোচনার সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে আমাদেরকে আনন্দ দান করেছে। তাই আজকের এই সুন্দর যাত্রার শেষেও আমরা আরো একটি সঙ্গীত দিয়ে আমাদের এই আজকের নিগম বার্তার পর্বের ইতি টানবো। সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্ত রথিন কিস্কু দাদা। জয় গুরু, জয় মা। আমি রথিন কিস্কু, লোকজ শিল্পী আছেন। আজকে আমরা একটা গুরু বন্দনা গান গাইব। এমন প্রেম সুধা মাখা হরিনাম কোথা থেকে গুরু এনেছে, কোথা থেকে গুরু এনেছে। এমন প্রেম সুধা মাখা হরিনাম কোথা থেকে গুরু এনেছে।
অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী শ্যামল ভট্টাচার্যকে। ওনার কাছ থেকে এতক্ষণ আমরা শুনলাম স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজের দিব্য জীবনের কথা। সত্যিই আমরা অনেক কিছু অজানা তথ্য আজ জানতে পারলাম, প্রত্যেকে অত্যন্ত আনন্দিত হলাম, অনেক জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটলো। আগামী দিনে এই ধরনের পর্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। তার জন্য নিগম বার্তার সঙ্গে থাকুন, নিগম বার্তা ফেসবুক পেজটি লাইক ফলো করুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিগম বার্তায় চোখ রাখবেন। নমস্কার, জয় গুরু, জয় বাবা।